লাইভ ক্লাস যারা করতে পারছেন না রেকর্ডিং শুনে নেন। আমি সেক্ষেত্রেও ছাড় মানে একটু আমার অসুবিধা হয়, মানে পড়াগুলো মানে আমি স্কুল থাকে তো সারাদিনে পড়তে পারি না। বাচ্চাগুলো বেশ সারাদিনে পড়তে পারেন না, তবে 24 ঘন্টার মধ্যে কি 2 ঘন্টা এই পিএসসি জন্য দিতে পারবেন? এইটা বলেন, 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা কি হবে? দিতে পারবেন কি? হ্যাঁ স্যার, দেওয়া হবে। মানে আমি এর আগে 2015-তে পাস করেছিলাম, হ্যাঁ কিন্তু ইন্টারভিউটা হবে। বেশ ঠিক আছে। এবার 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 তো আরও ভালো পরীক্ষা হবে তখন। এবারে 100তে 100ই পাবেন যদি ভালো করে। বেশি না, আমি বেশি সবাইকে চাইছি না, প্রতিদিন 2 ঘন্টা টাইম দেন পিএসসির জন্য, তাই এনাফ। কিন্তু কি করতে পড়ার সিস্টেমটা বলি, প্রথমে আগে টেক্সটটাকে একবার পড়ে নিলেন, আর নিজে থেকে নোটস বানাবেন না, বারবার বলছি নিজে থেকে কোনো নোটস বানানো দরকার না। সিস্টেম হলো পড়ার টেক্সটটাকে ভালো করে পড়েন, যতবার খুশি টেক্সটটাকে পড়েন। তারপরে যেগুলো পড়ানো হচ্ছে সেগুলো বিভিন্ন উদাহরণ নিয়ে নিজেরা খাতায় প্র্যাকটিস করুন, যতবার খুশি প্র্যাকটিস করুন, ঠিক আছে? তা যত প্র্যাকটিস করবেন, তারপরে তো আমি প্র্যাকটিস সেট দিচ্ছি, মক টেস্ট দিচ্ছি, সেগুলো নিয়ে মক টেস্টে আমি অবাক হয়ে যাই। এখানে 55 জন আছে, প্রায় 50 থেকে 55 জন আছে, তা মক টেস্ট দেয় কত? 25 জন দেয়। মানে ওই টাইমে 10টা থেকে 11টা পর্যন্ত মক টেস্ট দেয় 25 জন। বাদ বাকি 25 জন যে কী করে, বাদ বাকি 30 জন সে ভগাই জানে, ঠিক আছে? ওরাই জানে যে কি এত ব্যস্ত, আমি জানি না। যাই হোক, এখানে ক্লাসে কতজন? হয়তো অর্ধেক জন আছে, 25 জন হয়তো আছে খুব জরুরি। বাদ বাকি যে 25 জন কী করছে কে জানে। এরা কদিন যে এইভাবে চালাবে জানি না, আমি তো চালাইতে দেবো না। যাই হোক, নোটস নেওয়ার জন্য আমি তো নোটস বিক্রি কোনো, অনেকেই আমাকে ইনবক্স করছে, স্যার নোটস বিক্রি করেন, নোটস বিক্রি। আমি নোটস তো বিক্রি করবো না, আমার নোটস বিক্রি করার ইচ্ছাও নাই। কোনো দিন আমাদের কোচিং 22 থেকে চলছে, আমি নোটস কোনো দিনই বিক্রি করিনি। নোটসের কোয়ালিটি আছে আমি জানি, এই নোটস বিক্রি করবো, সবাই বাজারে এই নোটসই চলবে। ওই জন্য আমার ওয়াটারমার্কও থাকে আমার নোটসে, দেখবেন। তা বারবার বলছি, নোটস নিয়ে কিছু হবে না। কেউ যদি লাইভ ক্লাস করে, আমি একটা কথা বলছি, লাইভ ক্লাস করুন, আর যেরকম আমি বলছি করুন। পরীক্ষার হল থেকে বেরিয়ে এসে আপনারা বলবেন যে স্যার আমি দারুণ পরীক্ষা, কারণ আমি আমার অভিজ্ঞতায় বলছি, আমি তো 22 সাল থেকে চলছি। মাঝে আমার 23-এ আমার নেটের ব্যাচ ছিল, প্লাস সাবজেক্ট আমার একটা প্রবলেমের জন্য আমি নেটের ব্যাচ আর সাবজেক্টের ব্যাচ 2 মাস চালিয়ে আমাকে বন্ধ করতে হয়েছে। 2 মাস না 3 মাস, আমার একটা প্রবলেম হয়ে গেছে, বলছি না। যাই হোক, তা 2-3 মাস চালিয়ে আমাকে বন্ধ করতে হয়েছিল সেই সময়। নাহলে আমি আর প্রাইমারি টেটে বলি 60 জনকে পড়িয়েছি, প্রায় 58 জন পাস করেছি। এই পিএসসি ব্যাচে বলছি, যারা লাইভ ক্লাস করছেন মিলিয়ে নেবেন, যারা লাইভ ক্লাস করছে প্রত্যেকে পাস করবেন যদি ঠিকঠাক করে পড়েন, ঠিক আছে? আমার অভিজ্ঞতাতে বলছি, ঠিক আছে? এবার আপনারা যদি ওই 50 জনই তো পাস করবেন না, আর 50 জনকে আমি এতদিন রাখবেও না, যে দেখি আর 3 মাস, অলরেডি 1 মাস হলে আর 2 মাস দেখবো, ঠিক আছে? এখানে চাপ নিতেই হবে, কারণ অন্যান্য কোচিং সেন্টারের মতো না পয়সা দিয়ে দেবেন, আমি পয়সা দিচ্ছি, আমি পড়বো না স্যার, আমি শুধু নোটস নেব, আমি ক্লাস করবো না, রেগুলার কমার্স শুনবে। যার স্পেশালি প্রবলেম আছে, অনেকে জানিয়েছে স্যার আমি ক্লাস করতে পারবো না স্যার, কারণ আমার ওর মারাত্মক আরও প্রবলেম আছে, মেজর প্রবলেম আছে। আমি বলছি ঠিক আছে, তাহলে রেকর্ডিং শুনে তো মক টেস্ট দেওয়া বাধ্য, তারা দেয়, এমন পর্যন্ত আমাকে জানায়, তাদের ক্ষেত্রে ছাড়ে। কিন্তু ম্যাক্সিমাম অনেকে দেখছি ক্লাস করে, লাইভ ক্লাস করে না, এদিকে মক টেস্টেও দেয় না। এরা কমার্স চালাবে, 3 মাস চলবে এদের এইভাবে ভান্ডার। 3 মাস আমার কাছে টাইম ওয়েস্ট হবে যদি এরকম করতে থাকে। কারণ আমি ওরকম বান্দা না, আমি নিজেরও দুর্নাম আমি করাবো না। আমি তো আগেই বলি, ব্যাচ শুরু করার প্রথমেই বলেছি যে নিজের দুর্নাম আমি করাবো না, ঠিক আছে? নিজের দুর্নাম আমি নেব না, কারণ পয়সা দিয়ে পড়ছেন, আর আমিও খাচ্ছি, আপনারাও সেই অনুযায়ী পড়তে হবে, পরিষ্কার কথা। তো ওই বাড়িতে বসে থাকবো, পড়াশোনা করবো না, ওইসব গল্প এখানে চলবে না, আমি বহুদিন আগেই বলেছি। তো আছে, আমি আর 2 মাস হয়তো দেখবো তাদেরকে, তারপরে ঠিক আমি ব্যবস্থা নিয়ে নেবো, আমি আগেই বলে দিয়েছি। আর একটা বলছি, নোটস কারো পেতে কোনো অসুবিধা হচ্ছে? নোটস পেতে কারো কোনো অসুবিধা হচ্ছে? নোটস মানে মানে কোনো জায়গায় পাচ্ছেন না, এই নোটস ওই নোটস, এরকম কারো অসুবিধা হচ্ছে কি? বলছি সবাই নোটস পাচ্ছেন তো? বলছি শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, পাচ্ছি। হ্যাঁ স্যার। ঠিক আছে, স্যার এই তো আমি প্রথম দিকে কমপ্লিট নোটসগুলো পাইনি। বেশ। আমি একটু তাহলে আবার একবার দেখিয়ে দিই। অ্যাপসে কোনো দিন ঢুকেনি নেই, মনে হয় অ্যাপসে ঢুকেছেন কি সন্দেহ আছে। যাই হোক, অ্যাপসে আপনাদের ব্যাচ হলো পিএসসি বেঙ্গলি ব্যাচ, এই দেখেন করলাম। এবার কি করবেন, স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবেন। দেখেন এখানে বিসর্জন নাটক এখন জয়েন হচ্ছে কে, যাই হোক, এই দেখেন বিসর্জন নাটক। আমি বলতে বলতে আমি মানে মাথা ধরে গেল। যাই হোক, প্র্যাকটিস বিসর্জন নাটক, এই দেখেন করবেন, 2খানা পেয়ে যাবেন নোটস, দুটোই আছে। তারপরে দেখেন আছে প্র্যাকটিস সেট, এই দেখেন প্র্যাকটিস সেট আজকে যেটা হবে অলরেডি আজকে। তারপরে আছে কি মেঘরৌদ্র গল্প, ঠিক আছে?
এই দেখেন মেঘরৌদ্র গল্পের 2টো পিডিএফ আছে। কৃষ্ণকান্তের উইল, এই দেখেন 4খানা পিডিএফ পরপর আছে সাজানো হয়েছে। তারপরে দেখেন টেক্সট বুক পিডিএফ, টেক্সট বুক, এই দেখেন একটা সাহিত্যের ইতিহাস সুকুমার সেন পুরো 1000 পেজের একটা বই দিয়েছি আপনাদের। তারপরে কি যেগুলো পড়াচ্ছি প্রত্যেকটা টেক্সট আছে। তারপরে ব্যাকরণ, ব্যাকরণ দেখেন সব, আবার কে জয়েন হচ্ছে মাঝখানে, যাই হোক ব্যাকরণে দেখেন সব কিছু আছে। এই দেখেন সন্ধি, যা যা ক্লাস হয়েছে সন্ধি ক্লাসে দেখি 9:20 হয়ে গেল অলরেডি। তারপরে দেখেন বেঙ্গলি রেকর্ডিং, এই দেখেন প্র্যাকটিস সেট, সব কিছু দেখেন মনোসমঙ্গলে যা যা নোটস, এই দেখেন পরপর সব নোটস আছে। এই তো সবই পাওয়া যাচ্ছে। কে কোয়েশ্চেনটা করলেন বুঝতে পারলেন? বলছি কোয়েশ্চেনটা কে করলেন বুঝতে পারলেন? বলছি কোয়েশ্চেনটা কে করলেন? ওই শোনা যাচ্ছে আমার কথা? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ বলছি নোট সম্বন্ধে কে শিখা কোয়েশ্চেন করলেন নাকি? বলছি নোট সম্বন্ধে কে কোয়েশ্চেন করলেন একটু বলেন না, আরে শুনতে পাচ্ছি না। বেশ যাই হোক, একটু পড়াটা ধরে নিই তারপরে শুরু করছি। যাই হোক, তাহলে নোটস নিয়ে আর ঝামেলা নেই, আশা করি পড়েছেন। বেশ নেক্সট, প্রথমেই উত্তর দেন সমাপ্তি। সমাপ্তি শুনতে পাচ্ছেন? স্যার আমার মানে নেটটা কাজ শুনতে করছে না, পাচ্ছি। তাই বলতে পারছিলাম না। বলছি যে স্যার এটা কি ডাউনলোড করা যাচ্ছে না? মানে আমি মোবাইলে ঠিক পড়তে পারি না, এই টেলিগ্রাম থেকে ডাউনলোড করতে পারছিলাম না, পারছি না। না ডাউনলোডে ক্লিক করবেন তাহলেই তো ডাউনলোড, ওর উপর ওই নোটসটার উপর ক্লিক করে দেবেন, ডাউনলোড হয়ে যাবে। দিয়ে ওটাকে প্রিন্ট আউট করে নেবেন। টেলিগ্রাম আপনাকে প্রিন্ট আউট করতে দেবে আর অ্যাপস আপনাকে পড়তে দেবে। বোঝা গেল এবার? বোঝা গেল? এই হলো সিস্টেম, আর কিচ্ছু না। তা এই সিস্টেম। বেশ সমাপ্তি, 6 লাইন কবিতা ঝটঝট করি, 6 লাইন কবিতা ঝটঝট করে বলেন যে সমস্ত দিনের শেষে, সমস্ত দিনের থেকে, হ্যাঁ সমস্ত দিনের শেষে, সমস্ত দিনের শেষে হ্যাঁ। শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের মতন তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায় এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। ঠিক আছে, ভেরি গুড। আর একটা বলি, পড়া পারবেন না বলি কেউ লেফট হয়ে যান। স্যার আমি পড়া পারিনি, আজ পারেননি, পরশুদিন পারবেন, পরের দিনকে পারবেন। পড়া একসময় না একসময় অবশ্যই হবে, ঠিক আছে? মুখস্থ একসময় অবশ্যই হবে না তা না, তা কেউ লেফট হবে না। ক্লাসে পড়া পারবেন না বলে লজ্জার কিছু না। বেশ সমাপ্তি। আর একটা কোয়েশ্চেন, যে বিসর্জন নাটকে যখন প্রকাশ হচ্ছিল সেই সময় আর একটা নাটক তিনি লিখেছিলেন, সেই নাটকটার নাম কি বলেন তো? সমাপ্তি, হ্যাঁ স্যার, সেই নাটকটার নাম কি? বিসর্জন নাটক যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছিলেন, সেই প্রকাশ করছিলেন, তো প্রকাশের সময় আর একটা নাটকও তিনি লিখেছিলেন, সেই নাটকের নাম কি? স্যার মনে পড়ছে না। মন্ত্রী অভিষেক, মন্ত্রী অভিষেক, স্যার মন্ত্রী অভিষেক, ঠিক আছে? বেশ। আচ্ছা, আর একটা বিসর্জন নাটকের প্রকাশকাল, সমাপ্তি প্রকাশকাল, প্রকাশকালটা বলুন নাটকের। স্যার 1297 দোসরা জ্যৈষ্ঠ 1890 সাল। আমি সোনিয়া বলছি স্যার, 1297 দোসরা জ্যৈষ্ঠ 1890 সাল। ঠিক আছে, গুড। বেশ শিখা বলেন, শিখা বলেন, বিসর্জন নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুর কোথায় লিখেছিলেন? শিখা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি, ওই যে বাংলাদেশের ওই জায়গাটার নাম সাজাদপুর। সাজাদপুর, সাজাদপুরে লিখেছিল। বেশ, এই বনলতা সেনের 6 লাইন কবিতা মুখস্থ বলেন। 6 লাইন না 2 লাইন করে বলেন তো, 2 লাইন বলেন। 6 কোনটা? লাইন প্রথমটা শেষে? শেষে, সমস্ত শেষের দিকে দিনের নেবো? শেষে, সমস্ত দিনের শেষে 3 লাইন বলেন, সবাই 3 লাইন আচ্ছা। করে। আচ্ছা বলছি, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রং 3 লাইন, 3 লাইন, অত টাইম নাই আমার কাছে। 3 লাইন, ঠিক আছে। সৌভিক, সৌভিক শোনা যাচ্ছে? সৌভিক, হ্যাঁ স্যার, হ্যাঁ, সমস্ত দিনের শেষে 3 লাইন বলেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রোদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবী সব রং নিভে ফেলে পাণ্ডুলিপি করে আয়োজন। থাক থাক, ঠিক আছে, বেশ বেশ। বিসর্জন নাটকটা রবীন্দ্রনাথ ঠাকুর কাকে উৎসর্গ করেছিল? সোমেন্দ্রনাথ সোমেন্দ্রনাথ ঠাকুরপুত্র। সুরেন্দ্রনাথ ঠাকুর। সুরেন্দ্রনাথ ঠাকুর। সুরেন্দ্রনাথ ঠাকুরকে সুরেন্দ্রনাথ তানাধিকেশ সুরেন্দ্রনাথ ঠাকুর তানাধিকেশ। হ্যাঁ, ওইটা মনে রাখবেন অবশ্য। তালব্যস্য আছে না মূর্ধন্যস্য আছে, ওই দিয়েও কোয়েশ্চেন এসছে, ঠিক আছে? যাই হোক। মূর্ধন্যস্য আছে। মূর্ধন্যস্য ভালো আছে। করে ওটা যেন মনে থাকে, যেন খেয়াল। বেশ, সেহনাজ 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 হ্যাঁ স্যার বলুন। 3 লাইন বলেন, 3 স্যার লাইন। আমার কবিতাটা মুখস্থ হয়নি। বেশ, ঠিক আছে, তাহলে নাটক তো হবে অবশ্যই। না, নাটকটা হবে না? ওটা ধরুন। নাটক তো হবে অনেক দিন আগে। বেশ, বলেন যে বিসর্জন নাটকের অঙ্ক সংখ্যা কতগুলো আর দৃশ্য সংখ্যা কতগুলো, বলেন। জাস্ট সহজ কোশ্চেন। 21টা ওটা অঙ্ক না দৃশ্য? মোট দৃশ্য, আর অঙ্ক হচ্ছে 5টা। বেশ, এবার 21টা তো দৃশ্য বলে দিলেন, তাই 21টা ভাগটা বলেন এবার। প্রথম 5, 4, 5, 3, 4। গুড। আর হোমওয়ার্কটা তো মানে মানে কি যে হলো, হোমওয়ার্কটা তো মানে দুজন না পাঠিয়েছিল, মানে একটাকে পাঠিয়েছিল, সোনিয়া পাঠিয়েছিল, আর কে 2-3 জন পাঠিয়েছিলেন হোমওয়ার্কটা। আর প্র্যাকটিস সেটটা পাঠালেন 3 জন। এই হলো হাল, মানে প্র্যাকটিস সেট হোমওয়ার্ক। প্র্যাকটিস সেটটা কি পাঠাতে হতো করে? আমি হ্যাঁ, বুঝতে ওটা পারি। আপনাদের- আমি বুঝতে পারিনি, ভেবেছিলাম প্র্যাকটিস এটা এমনি নিজেরা খাতায় করতে হবে, করে আপনাকে পাঠাতে হবে, সেটা হ্যাঁ, বুঝতে স্যার। পারিনি। আমিও এটাই ভেবেছি, আমি করেছি কিন্তু পাঠাই। না, পাঠিয়েছে 3 জন আর পাঠিয়েছে। হোমওয়ার্কটাও এটা মানে আমি এমনি ডায়েরিতে করে রেখেছি, পাঠানোর ব্যাপারটা অতটা বুঝতে পারিনি। না, আমি বুঝতে বলি- পারলে পাঠাতাম। আমি বলেছিলাম হয় গ্রুপে পোস্ট করে দেবেন, না আমাকে ইনবক্স করে দেবেন। কিন্তু স্নেহাময়ী নাকি, স্নেহাময়ী, সোনিয়া, তারপর আর কি কি নাম আছে, ওরা আমাকে কিন্তু পাঠিয়েছিল, ঠিক আছে, এটা বলছি। আর আরিফুল নাকি আছে, ও আমাকে পাঠিয়েছিল। আর কে পাঠিয়েছিল অতটা মনে নাই, নামগুলো মনে যেটুকু বললাম। স্যার আমি পাঠিয়েছিলাম। হ্যাঁ, আর লতিকা পাঠিয়েছিল। হ্যাঁ, লতিকা পাঠিয়েছিল। তাই প্রত্যেকে বলছি হোম প্র্যাকটিস সেট প্রতি সপ্তাহে পাবেন, করে ইনবক্সে হয় আমাকে পাঠাবেন, নতুবা গ্রুপ আছে গ্রুপে পোস্ট করে দেবেন, নতুবা গ্রুপে ও জাস্ট উত্তর পাঠাবেন, কোয়েশ্চেন লেখার দরকার না, অত টাইম ওয়েস্ট করবেন না, জাস্ট উত্তর লিখে পাঠিয়ে দেবেন। হয় গ্রুপে পোস্ট করবেন, স্যার না কোন গ্রুপে পাঠাবো? গ্রুপে তো ওই তো। অ্যাডমিন করা আছে না? না না, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই, কেন ওটা অনলাইন অ্যাডমিন নেই তো? অনলাইন অ্যাডমিন আছে? হ্যাঁ স্যার, অনলি অ্যাডমিট আছে। অনলি অ্যাডমিন আছে। ও, বুঝতে পারলাম, ঠিক আছে। আমি নিজেই জানি না অনলাইন অ্যাডমিন আছে। ঠিক আছে, আমি ওটা তুলে দেবো, যাই হোক, বললেন ভালো, ওই জন্য হয়তো সবাই আচ্ছা পোস্ট স্যার, করছে। হ্যাঁ সন্ধির ওইটা বুঝতে পারছিলাম না, অ্যান্সারটা লিখেছি কিন্তু উত্তরগুলো একটু দিয়ে দেবেন স্যার, তাহলে সুবিধা না, হতো। উত্তরগুলো বলতে গেলে প্র্যাকটিস সেটটা আমি লাস্টে আলোচনা করব। সন্ধির ওটা আমিও বুঝতে পারিনি স্যার, ওটা হ্যাঁ, ওই একবার যে আজকে আলোচনা করব। ও, ঠিক আছে, ওটা ওটা আজকে বুঝিয়ে দিচ্ছি। আর একটা ব্যাপার, আমি প্র্যাকটিস সেটটা এই পড়া ধরার পরই আসছি, তারপরেই আসবো নাটক, ঠিক আছে, একটু তাড়াতাড়ি। বেশ, নেক্সট কি হলো? শেহানাজ হয়ে গেল নাকি? লতিকা, লতিকা, হ্যাঁ স্যার। এক সেকেন্ড, একটু দাঁড়ান তো, একটু দাঁড়ান। বেশ, লতিকা বলেন যে করুণায় কাঁদে প্রাণ মানবের দয়া নাই, দিয়ে হাইপেন আছে। কি হাইপেনে কি বসবে একটু বলেন তো? করুণায় কাঁদে প্রাণ, কি লাইনটা? করুণায় কাঁদে প্রাণ মানবের দয়া নাই। মানবীর দয়া নাই, কি জননী, বিশ্ব জননী। হ্যাঁ, বিশ্বজননী। এগুলা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস একটা কিন্তু আছে, 15তে এসেছিল, দেখবেন মাতৃস্বর্গ হতে বঞ্চিত, ওটা থেকে এসেছিল। বেশ, আর একটা বলেন, আপনি নিয়েছে যারা বিশ্ব মাতা, তার তরে কন্দন কি শোভা পায়, এটা উক্তিটা কার? জয় সিংহ। বলে দিল জয়সিংহ। যাকে ধরছি সেই বলুক, ঠিক আছে, না পারলে তারপরে বলে দেবেন। বেশ, আর একটা ধরছি, মা হারা শাবক জানে না সে আপন মায়েরে, উক্তিটা কার? অপর্ণা। অপর্ণা, ভেরি গুড। বেশ, 2 লাইন বলেন, 2 লাইন মুখস্থ বলেন, সমস্ত দিনের শেষে 2 লাইন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রোদের গন্ধ মুছে ফেলে চিল। ঠিক আছে, আর দরকার নেই। বেশ, সোনিয়া এবার বন্ধ করে দেন, হয়ে গেছে। সোনিয়া, হ্যাঁ স্যার বলুন। 3 লাইন মুখস্থ বলে দেন।
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে না, 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 পাণ্ডুলিপি করে আয়োজন। বেশ, আর না, বেশ ঠিক আছে। বলেন যে গুণবতী মানত করছে, সেটা আমরা কোন দৃশ্যে পাই? গুণবতী প্রথমেই ছিল। প্রথমেই ছিল, বেশ। বলেন, ওই ভদ্রে এসো তুমি আমার কুটিরে, ওই ভদ্রে এসো তুমি আমার কুটিরে, এইখানে ভদ্রেটাকে অপর্ণা। উত্তর বলে দিলে কি? এই সোনিয়াকে ধরছি আগে, ও না পারলে তারপরে আপনারা বলবেন, ঠিক আছে? নাহলে সমস্যা হয়ে যাবে, ঠিক আছে? বেশ, আরেকটা ধরছি, আরেকটাকে ধরছি, যাই হোক। এই কি বলে সোনিয়াকে, যে রাজার ভাণ্ডারে এসেছি ভুলে পশু সংগ্রহ করিতে, উক্তিটা কার? স্যার একবার বলুন। রাজার ভাণ্ডারে এসেছি ভুলে পশু সংগ্রহ করতে। স্যার মনে পড়ছে না। মনে পড়ছে না কি করে? কে বিরোধ করছিল? বিরোধ কে করছিল? রঘুপতি না? রঘুপতি। হ্যাঁ, রঘুপতি। বেশ, একটা নর্মাল কোয়েশ্চেন উত্তর দেন, যে বিসর্জন নাটকে গানের সংখ্যা কটা বলে? 5টি গানের সংখ্যা। ঠিক আছে, ওকে, হয়ে গেছে, ঠিক আছে, গুড। মানে শুনে নেবেন একবার, রেকর্ডিং শুনে নেবেন, তাহলে। টেক্সটটা স্যার ওটা পড়া হয়নি আমার, ওই জন্য আমি ওটা পড়তে পারছি না, বুঝলাম। বিসর্জনটা পড়া হয়নি। বেশ, রিং কি উত্তর দেন। রিং কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, 3 লাইন মুখস্থ বলেন। স্যার আমার 3 লাইন মুখস্থ হবে না, প্রথম 12 লাইন হবে। প্রথম 12 লাইন, বেশ, প্রথম 12 লাইনে 3 লাইন বলেন দেখি, তাও হবে। 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, অন্ধকারে। না, অন্ধকার না, সিংহল সমুদ্র থেকে। হ্যাঁ, সমুদ্র থেকে, সিংহল সমুদ্র থেকে, নিশীথে অন্ধকারে মালয় সাগরে। একটু ছন্দ আকারে পড়তে হবে, তাহলেই মনে থেকে যাবে, ওই জন্য অল্প অল্পকে দেওয়া হয়। স্যার ভুলে গেছি। কবিতা কটা মুখস্থ করতে হবে, কারণ কোন শব্দটা হাইপেন দিতে বলবে, এই শব্দটা তলায় কি আছে বলুন, এই জন্য আমি কবিতাগুলো মুখস্থ করাচ্ছি, ঠিক আছে? সব কটা মুখস্থ করাবোই আপনাদেরকে, সে যেমন করে হোক, সে দায়িত্ব। বেশ, একটা এবার বেশ, ওটা পারলেন না, ছেড়ে দিলাম। এবার একটা উক্তি বলছি, উক্তিটা বলেন। শুনেছিনু মগের মন্দিরে বলি নেই, অবশেষে মগেতে হিন্দুতে ভেদ রহিল না কিছু, উক্তিটা কার? নক্ষত্র রায়। বাবা, ভেরি গুড, ভেরি গুড। আর একটা বলেন দেখি, এটা পারেন কি? এটা পরীক্ষা একবার পিএসসিতে এসেছিল, পিএসসির কোশ্চেন বল। ভীরু আমি ক্ষুদ্র প্রাণী, বুদ্ধি কিছু কম, না বুঝে পালন করি রাজার আদেশ, এটা? চাঁদপাল। চাঁদপাল, ভেরি গুড, চাঁদপাল। চাঁদপাল। বেশ, প্রতিমা। হ্যাঁ স্যার। 3 লাইন শুরু করে দেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং মুছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। থাক হয়েছে। বেশ, আপনি বলুন। বেশ, বলেন যে প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্যের নাম কি? মন্দির। বাবা, মন্দির। তাও স্যার অন্তপুর। না, মন্দির, রাজপ্রাসাদ, মন্দির। হ্যাঁ, মন্দির হবে, ওই জন্যই তো ধরলাম। বেশ, সুজয়। হ্যাঁ, 3 লাইন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। সুজয় পড়াশোনা করছে, গুড, ভালো। বেশ, সুজয়, উক্তি বলছি। মাগো শুধু তুই আর আমি, এই মন্দিরে সারাদিন আর কেহ নাই, এই উক্তিটা কার? মাগো শুধু তুই আর আমি, এই মন্দিরে সারাদিন আর কেহ নাই, উক্তিটা কার? জয় সিংহ হবে। বাবা, ভেরি গুড। বনশ্রী। স্যার বলুন।
হ্যাঁ 3 লাইন শুরু করেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। বেশ ঠিক আছে। বেশ মনুশ্রী, সৃজনের আগে দেবতা যেমন একা তাই বটে মনে হয় এ জীবন বড় বেশি আছে, যত বড় তত শূন্য তত। জয় সিংহ। বাবারে বলতিস একবারে। হিমিকা কি আজকে জয়েন হলো? হিমিকা কবে জয়েন হলো? না আজকে নাকি? হিমিকা শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলছি কবে জয়েন হয়েছেন আপনি? কি আজকে? ও তাহলে হিমিকা তো পড়া পারবেন না। ঠিক আছে হিমিকা বলছি বুঝতে পারছেন তো সব কিছু? নোটস খুঁজে পেয়েছেন? ঠিক আছে ওকে ঠিক আছে, আজকে আপনাকে ছাড় দিয়ে হলো, নেক্সট দিন থেকে আপনার ছাড় নেই। যাই হোক, কবির শোনা যাচ্ছে? কবির শুনতে পাচ্ছেন? 3 লাইন পড়া বলেন। প্রথম দুটো স্বভাব হয়েছে, নিচেরটা অতটা হয়নি। নিচেরটা হয়নি? না স্যার, প্রথম বেশ তাহলে দুটো ছেড়ে দিন তাহলে। বেশ প্রথম দ্বিতীয় তো আপনি বলেছিলেন, দরকার নাই বলেন। বাহুবল রাহু সম ব্রহ্মতেজে গ্রাসিবারে চাই, এই উক্তিটা কার? স্যার কি বাহুবল? বাহুবল রাহু সম ব্রহ্মতেজে গ্রাসিবারে চাই, উক্তিটা কার? এটা স্যার রঘুপতি। কনফার্ম না কনফিউশন? স্যার কনফিউশন আছে কিন্তু কনফার্ম বলতে হবে না, পড়ছিলাম তো। ওই যখন বলি রঘুপতি হতে পুত্র, পারে। এটা হ্যাঁ ঠিকই বলেছেন, যখন পুত্র আর পিতা পুত্রের কথোপকথন হচ্ছে সেই সময় এই কথাটা বলেছিল। হ্যাঁ। ঠিক আছে, তাই বাহ মনে আছে। যাই হোক ঠিক আছে, নেক্সট কে আছে দেখি। চতুর্থ দৃশ্যে বন্দিগণ কখন স্টপ করছে? দাঁড়ান, হ্যাঁ বলছি যে চতুর্থ দৃশ্যে বন্দিগণ স্টপ করছে। কখন হতে পারে? এগুলো নোটেই আছে, আমি নোটের বাইরে যাচ্ছি না। সকাল। না সকালবেলায় করছে না, যাই হোক সন্ধ্যাবেলায় করছে। ঠিক আছে সন্ধ্যা হবে। যাই হোক বেশ, একটা আপনাকে ধরছি লাইন দেখেন, হয় কি লাইনটা বলছি। তারে ক্ষমা করো প্রিয়ে, এই উক্তিটা কার? ক্ষমা করো প্রিয়ে, এই উক্তিটা হচ্ছে গোবিন্দ মাণিক্যের, গুণবতীকে বলেছিল। বাহ গুড ঠিক আছে। স্নেহময়ী। আচ্ছা স্যার একটা কথা বলি, এই প্রত্যেকটা লাইন উক্তি কিভাবে মনে রাখবো? মনে রাখতে গেলে একটা কাজ বলবো, যতবার খুশি টেক্সটটাকে পড়েন, আর একবার আপনারা কাজ করবেন, দেখবেন প্রচুর ইউটিউবে ড্রামা আছে, ড্রামা করছে, সেই ড্রামাগুলো দেখবেন ওই মানে ইউটিউবে বা অডিওতেও শুনে নিতে পারেন। ঠিক আছে, দেখবেন ড্রামা করছে, সেই ড্রামাগুলো শুনতে পারেন। হ্যাঁ ওটাই, হ্যাঁ মুভিটা দেখবেন। হ্যাঁ তবে মুভিটা দেখবেন আর নাটকটা, হ্যাঁ অবশ্যই মনে থাকবে। আর টেক্সটটাকে যতবার খুশি পড়তে হবে, ঠিক আছে, তাহলেই মনে থেকে যাবে। টেক্সটটাকে যতবার খুশি পড়তে হবে, আর মুভিটা দেখে নেবেন, বা তারপর নাটকগুলো দেখে নেবেন, হয়ে যাবে, সব মনে থেকে যাবে। মুভিটাতে তো পুরোটা নেই, কিছু আছে। তারপরে দেখবেন অনেক নাটকগুলো আছে, নাটকগুলো দেখে নেবেন, প্রচুর নাটক আছে বিশেষ জন্য, 10-12টা নাটক আছে। ঠিক আছে, তবে লাইনগুলো আবার বিকৃত আছে, বিকৃতি শুনলে হবে না, একটু ভেবে চিন্তা, মানে আগে টেক্সটটা ভালো করে পড়ে নিতে হবে, নাহলে কিন্তু প্রবলেম আছে। 2-3বার পড়ে তারপর নাটক বা মুভি যা শুনেন। বেশ স্নেহময়ী, হ্যাঁ 3 লাইন। সমস্ত দিনের শেষে শুরু করেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকির রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। বেশ ঠিক আছে থাক। ক্ষমা করো নাথ, এতই কি হয়েছ নিষ্ঠুর, রমণীর অভিমান ঠেলে চলে যাবে, এটা কার উক্তি? কি বললেন, আরেকবার বলুন। ক্ষমা করো নাথ, এতই কি হয়েছ নিষ্ঠুর, রমণীর অভিমান ঠেলে চলে যাবে, উক্তিটা কার?
পড়ছে না। সেটা গুণবতী হ্যাঁ গুণবতী কেসটা একটু বলে দিই। যখন গোবিন্দমাণিক্য শেষের দিকে দেখবেন গোবিন্দমাণিক্য আর এর স্ত্রীর নাম হলো গুণবতীর সঙ্গে কথোপকথন হচ্ছে, তখন বলছে রাজাকে যেটা বলেছিল, হ্যাঁ বলছে যে তুমি আমাকে পুজো করতে দাও, তুমি এই বন্ধ করো না। দিয়ে তখন বললো না আমি এসব করতে দেবো না, কাতর ভিক্ষা চাইছে, বলছে আমি তোমার ভিক্ষা চাইছি, বলছে না ভিক্ষাও তোমাকে আমি দেবো না। তখন ওর যে প্রস্তাবটাকে প্রত্যাখ্যান করে দিল, তখন বলছে তখন এই উক্তিটা কিন্তু করছে। যাই হোক, ওই তুমি এতই আমাকে ঠেলে চলে যাচ্ছ, আমার প্রস্তাব মানছো না। যাই হোক নেক্সট আর একটা ধরছি। যাই হোক আর একটা দেখেন, এটা যদি পারেন তো বেশ। ব্রাহ্মণ রঘুপতির পৈতে ছিঁড়া এটা কোন পরিচ্ছেদে পাওয়া যায়? পৈতে ছিঁড়া ছিঁড়তে যাবে এরকম প্রসঙ্গটা কোন পরিচ্ছেদে পাচ্ছে এটা? ব্রাহ্মণ রঘুপতির পৈতে ছিঁড়া ছিঁড়তে যাচ্ছিল। যাই হোক হয়নি ঠিক স্যার করে। এটা চতুর্থ হ্যাঁ দৃশ্য, এটা চতুর্থ, তৃতীয় না, চতুর্থ, লাস্ট। চতুর্থ। চতুর্থ। বেশ, আর কেউ পড়া ধরতে বাকি নেই তো? সবাই হলো তো? আর কি আছে? এমডি আব্বাস নাকি? বেশ এমডি আওয়াজ না আব্বাস? বেশ আব্বাস বলেন। হ্যাঁ অসিক বললেই হবে স্যার, অসিক। ওই জন্যই বলে নামগুলো একটু ঠিকঠাক দেবেন, মানে এত বড় বড় নাম, একটু যে ওই নামগুলো একটু জাস্ট যদি ঠিকঠাক দেন তাহলে সুবিধা হয়। ঠিক আছে বেশ, যাই হোক মানে ওই গুগল নামগুলো একটু। একদিন আগে ক্লাস করলাম আর আজকে আমি কবিতাটাই বলছি। হ্যাঁ ঠিক আছে, কবিতাটা বলেন। হ্যাঁ বলেন, কবিতাটা বলেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দর মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধে মুছে ফেলেছি, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তরে জোনাকি রঙে ঝিলমিল, সব পাখি ঘরে আসে, সব নদী ফুরায়, এ জীবনের সব লেনদেন, থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। স্যার নাটকটা হয়নি, তবে নাটকটা এই যে হয়নি এটাই ভুল, কিন্তু পরের সপ্তাহ আবার আজকে যেটা পড়াবো সেটা অ্যাড হবে, মানে বেশ যত ফেলে রাখবেন চাপ বাড়বে। ঠিক আছে, তখন আমাকে ওই ইনবক্সে বলবেন যে স্যার আমার চাপ হচ্ছে, ওরকমই চাপই হবে। স্যার একটু বাইরে কাজে গেছিলাম রাঁচিতে। ও ঠিক আছে, কোনো ব্যাপার নাই। যাই হোক একটু কমপ্লিট করার চেষ্টা করবেন। বেশ, পুষ্পা বলেন কবিতাটা। পুষ্পা বলেন কবিতা। বলছি, সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গল্প মুছে ফেলেছিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন, তখন গল্পের তলে জোনাকি রঙে ঝিলমিল। ঠিক আছে, ওকে ঠিক আছে, গুড। আপনাকে একটাই জাস্ট বলছি, এই মেঘ কাটিয়া যাবে, বিধির উদ্যত বজ্র ফিরে পাবে, চির দিবসে সূর্য উঠিবে আবার, চির দিবসের প্রথা জাগায় জগতে, অভয় পাইবে স্বর্গলোক, ভুলে যাবে দুদণ্ডের দুঃস্বপন। এটার উক্তিটা কার? রানী রাজাকে বলেছে। গুণবতী স্যার। গুণবতী। বেশ, ভিক্ষা চাই একান্ত মিনতি করি, চরণে তোমার প্রভুক্তিটা কার? স্যার এটাও তো রানী রাজাকে বলেছে। এটাও রানী রাজাকে। ঠিক আছে স্যার, আমি কি উত্তর ভুল বললাম না ঠিক? না আপনি ঠিকই বলেছেন, ভুল কিছুই বলেননি। আমি বেশ আর একটা ধরছি, আপনি তো ভালোই মনে রেখেছেন দেখছি, আপনাকে আর একটা ধরা যাক। বেশ বলেন তো, সতীর হৃদয় হতে প্রেম গেলে প্রতিগৃহে লাগে অভিশাপ, এই উক্তিটা কার? এটাও সতীর গৃহ হতে প্রেম গেল। স্যার আরেকবার লাইনটা বলবেন, সতীর গৃহ হতে? সতীর হৃদয় হতে প্রেম গেলে প্রতিগৃহে লাগে অভিশাপ, মানে মেয়েদের হৃদয় থেকে যদি প্রেম চলে যায় তাহলে প্রতিদের গৃহে কি ঘরে অভিশাপ লাগে, এটা বলছে। এই উক্তিটা কার? স্যার এটা পারবো না মনে হয়। স্যার এটা গোবিন্দমাণিক্য। গোবিন্দমাণিক্য। ঠিক আছে, ওই সেই বলেছিলাম গল্পটা, যে সারাদিন খেটে আসছে, তারপরে যদি একটু না প্রেমালাপ না হয়, একটু কথা না বলতে পারে ভালোভাবে, তাহলে আর কি। ঠিক আছে, তো যাই হোক আর কেউ বাকি নেই তো? কমপ্লিট তো এবার বর্ণালী। বেশ 3 লাইন বলেন তো, বর্ণালী 3 লাইন। সমস্ত দিনের শেষে
সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতো সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। বেশ, আপনি বলেন, আমরা জানি রাজর্ষি উপন্যাস সবাই পড়েছি, সেই রাজর্ষি উপন্যাসে যে একটা বিখ্যাত ক্যারেক্টার আছে হাসি বলে একটা ক্যারেক্টার, কোনোদিন পড়েছেন কি জানি না, সে ওখানে হাসি বলে একটা ক্যারেক্টার হচ্ছে। ওই হাসির পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুর মানে বিসর্জন নাটকে কোন চরিত্র নিচে বলেন তো? নাটক থেকে আমার কিছু পড়া হয়নি। ওরে যা, ধ্রুব। না না, দুব কি মেয়ে? দুব, এই হাসি কি মেয়ে না ছেলে? অপর্ণা। ও আচ্ছা আচ্ছা আর তাঁতার পরিবর্তে এসে ধ্রুব, তাঁতার পরিবর্তে। আর কে আছে? বিমলা নাকি? বিমলা বাকি আছে নাকি? হ্যাঁ বিমলা, 3 লাইন পড়া বলেন আগে। হ্যাঁ স্যার বলছি। হ্যাঁ। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানা রৌদ্রের গন্ধ মুছে ফেলে চিল, পৃথিবীর সব রং নিভে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। ঠিক আছে, ওকে ওকে ওকে, ঠিক আছে। আপনি বলুন, নাটক পড়া হয়নি? হয়নি? না স্যার। আরে যা, না স্যার, অলরেডি কিন্তু অসুস্থ ছিলাম খুবই স্যার। ও তাই? অলরেডি কিন্তু প্রত্যেকে বলি 2টো PDF হয়ে গিয়েছে। আবার আজকে আবার কালকে আবার একটা হয়তো PDF পাবেন, 3টে হয়ে যাচ্ছে। ঠিক আছে, যত ফেলে রাখবেন তত আপনাদের, যাই হোক, তত সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। সবাই দেখতে পাচ্ছেন, ঠিক আছে, ওকে, দেখতে পাচ্ছেন তাহলে। আচ্ছা, ওয়েট করেন একটু। বেশ দাঁড়ান, বেশ, প্রথম অ্যান্সার আসল উইলের পরিবর্তে, এটা কাউকে ধরছি না, যে কেউ এই প্র্যাকটিস, এটা কাউকে ধরার কিছু নেই। ঠিক আছে, বেশ, আসল উইলের পরিবর্তে জাল উইল কে রেখেছিল? এটা কি করেছেন সবাই? হ্যাঁ, এটা রোহিণী। হ্যাঁ, এটা রোহিণী। ঠিক আছে, গুড, সবাই রোহিণী হবে, ভেরি গুড। এটা কি করেছেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কতগুলি উপন্যাস লিখেছিল? 15টি। 15টি ছিল না? 15টি হবে, 15টি। একটা ইংরেজি উপন্যাসও ছিল। 13টা বাংলা, একটা ইংরেজি ছিল। 14 অ্যান্সার হবে, 14 অ্যান্সার। ঠিক আছে, কটা আমি বড় করে গোল করে লিখে দিলাম, 14টা হবে। ঠিক আছে, যেটা বলছি সেটাই কারেক্ট ধরে নেন। নেক্সট হচ্ছে রবীন্দ্রনাথের বিসর্জন নাটকটির সংক্ষিপ্ত সংস্করণ কত সালে প্রকাশিত? কত সালে এটা? 1936। হ্যাঁ, এটা আরিফুল নাকি 1931 করেছে। আমি ওকে তখন কিছু বলিনি, আমি দেখছি ক্লাসে ওকে ভুলটা বলবো। যাই হোক, ওটা 1936 হবে। ঠিক আছে, আরিফুল আছে মনে হয়, নেই আজকে। যাই হোক, বেশ, তারপরে ওকে, আরিফুলকে কি আজকে পড়া ধরা হয়েছে? হ্যাঁ, যাই হোক, পড়া ধরা হয়েছে কি জানি না। বেশ, না স্যার, ধরা হয় ওই সময় স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা করছিল স্যার। ও, বুঝতে পারলাম, ঠিক আছে, বেশ, পরের দিনকে ধরা হবে তাহলে। মেঘ ও রৌদ্র গল্পটা কোন পত্রিকা প্রকাশিত হয়েছিল? মেঘ ও রৌদ্র গল্পটা কোন পত্রিকা? সাধনা পত্রিকা। এটা হবে সাধনা। সবাই যেন ভালো করে মনে রাখবেন। আমি উত্তরপত্র টাইপিং দিয়ে দেবো, কোনো টেনশন নেই। ঠিক আছে, জাস্ট এখন উত্তর জিজ্ঞাসা, এটা সাধনা হবে। ঠিক আছে, তারপরে গিরিবালা শশীর অধ্যয়ন পর্ব, এটা কি করেছেন? হ্যাঁ, এটা 2য় পরিচ্ছেদ। ঠিক আছে, গুড, বেশ। গিরিবালা বাবার নাম কি করেছেন? ওটা, এটাও সবাই দেখেন, 14 হচ্ছে, যা হচ্ছে সবাই দেখেন। বিজয় গুপ্তের পিতার নাম? সনাতন। এটা বহুবার আপনাদের এতেও ধরেছি, ওই মুখে বহুবার এটাকে আপনাদেরকে ধরেছি, সনাতন। যাই হোক, এটা সবাই ঠিকই করেছেন। তারপর নেক্সট, মনসমঙ্গল কাব্যের অঞ্চল, এটা অনেকে অনেক রকম করেছেন। এটা কি করেছেন দেখি? অনেকে 4টি করছেন, 4টে হবে না, 3টে হবে। ঠিক আছে, 4টে হবে না, এটা অনেকে 4টে পাঠিয়েছেন, তারা একটু কারেকশন করে নেবেন, এটা 3টে করবেন। ঠিক আছে, বেশ। নেক্সট আসছে এবার পদ পরিবর্তনে, এটা অনেকবার পরীক্ষায় এটা এসছে, যাই হোক, PSC-তে এসছে, সেটাই দিয়েছি। উদিচ্য,
উদিচি উদিচি উদিচ্য বলছি, উদিচি উদিচ্য। হ্যাঁ উদিচিটা হবে উদিচ্য। বানানটা একটু আমি লিখিয়ে দিচ্ছি, দাঁড়ান এক মিনিট, এটা দেখে নেবেন। এই বানান কিন্তু হবে, উল্টো পাল্টা বানান কিছু লিখলে কিন্তু হবে না, ঠিক আছে? এই বানানটা সবাই লিখেছেন কি একটু দেখে নেবেন, ঠিক আছে? এই বানানটা হবে, যদি এই বানানটা লিখে থাকেন তাহলে কারেক্ট। নেক্সট বলছে সন্ধিবদ্ধ দুটি শব্দের প্রথম শব্দের শেষ বর্ণকে কি বলে? এটা কি করেছেন সবাই? শেষ বর্ণকে পূর্ব বর্ণ বলে, প্রথম শব্দের শেষ বর্ণকে পূর্ব বর্ণ। এক্ষেত্রে শর্টকাট বলি, দুটো শর্টকাটই বলে দিই। এক্ষেত্রে অনেকে কনফিউশন হয়ে যাবে, পরীক্ষা ভুল করবে। প্রথমটাকে ধরবেন এক্ষেত্রে, আর এখানেও সেই শেষটাকে ধরবেন, ঠিক আছে? এক্ষেত্রে কি বললাম মনে থাকবে? প্রথমটাকে ধরবেন, শেষটাকে ধরার দরকার নেই, প্রথমটাকে। তাহলে এখানে প্রথমটাকে ধরলে প্রথম শেষ আছে, প্রথমটাকে ধরুন, প্রথমটাকে বলবো পূর্ববর্ণ, ঠিক আছে? এটাকে বলবো পূর্ববর্ণ, এটাকে বলবো পূর্ববর্ণ, ঠিক আছে? আর শর্টকাট এটা বলে দিই, সন্ধিবদ্ধ শেষ শব্দ এটাকে মনে রাখবেন, এটাকে কি বলবো? শেষটাকে ধরবো, এখানে পরবর্ণ, ঠিক আছে? এটা হবে পরবর্ণ, ঠিক আছে? এই উত্তরবর্ণও বলে, পরবর্ণও বলে, তাই যেটা খুশি যা করেছেন সবাই, ঠিক আছে? নেক্সট বলছে, নেক্সট হলো সিংহাসন। কি করেছেন সন্ধি বিচ্ছেদ? অসনকে বললেন, অসন হবে না তো? হ্যাঁ, এটা কি আসছে? আসমানা, অযুক্ত অযুক্ত আসমানা, অসমান আ। যারা এই থিওরিগুলো ভালো করে করেছেন তারা সব ভুল হচ্ছে না ঠিক হচ্ছে অটোমেটিক বুঝতে পারবেন। বিদ্যালয়টা কি হচ্ছে? হ্যাঁ, এবার এইটা বলেন, আযুক্ত এ সমান কি হবে? ঠিক আছে, গুড। সবাই প্র্যাকটিসের সবাই ঠিকঠাক করেছেন। তারপরে ও এবং অন্য স্বরবর্ণ সমান সমান অব হচ্ছে, এক্ষেত্রে কোনটা ঠিক হবে? হ্যাঁ, বাহ, সবাই তাহলে প্র্যাকটিস সেট মোটামুটি সবার তাহলে ঠিক হয়েছে তো নাকি? সবারই ঠিক তো? ভুল হয়নি তো কারোর? কার কটা ভুল হয়েছে প্র্যাকটিস সেটে? ওইটা তো ওই সঙ্গীতটাই ভুল হয়েছে, মানে ওটা করিনি। ওই 2 নাম্বারটা ওই কৃষ্ণকান্ত বঙ্কিমচন্দ্রের উপন্যাসটা আমি 15টি করেছি। আমিও 15টি করেছি। 15টা হবে না, 14টা। বিসর্জন নাটকে অলরেডি প্রথম অঙ্কের 4টে দৃশ্য পড়ানো হয়ে গিয়েছে। আজকে যেটা পড়াবো পঞ্চম দৃশ্য। পঞ্চম দৃশ্যের নামগুলো জানতে হবে, এর একটা লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি যে প্রত্যেকটা দৃশ্যের কী নাম আছে। তা পঞ্চম যে দৃশ্য, সেই দৃশ্যটা মন্দির বলে আমরা দৃশ্য পাচ্ছি। তা মন্দিরে এখানে একদল লোক প্রবেশ করতে দেখা যাচ্ছে মন্দিরে। তা এইখানেই মনে রাখবেন অপ্রধান চরিত্রের আগমন হচ্ছে এই দৃশ্যটাতে। জাস্ট এইটা মনে রাখবেন যে অপ্রধান চরিত্রগুলো আগমন কোথায় হচ্ছে। এখানে প্রচুর অপ্রধান চরিত্র পাবেন, দেখেন প্রচুর অবদান পাবেন। দেখেন প্রথমেই বলছে নেপাল, ওই যে পুজো প্রচার বন্ধ হচ্ছে, ঠিক আছে, এই ব্যাপার নিয়ে এরা আলোচনা করবে। এবং পুজো প্রচারের যে এবার রঘুপতি লোকটা আগেই বলেছে যে রঘুপতি লোকটা এমন ছিল, এল বেটা কী করবে, যত মানুষকে পারবে উস্কাবে, ঠিক আছে? এমন পর্যন্ত সেনাপতির নয়ন রায় আছে, তাকেও উস্কাবে, বলবে তুমি যেমন করে হোক ওই গোবিন্দ মাণিক্যকে হত্যা করো। তা গোবিন্দ মাণিক্যকে হত্যা করবে, যে লোক ভালো তাকে তুমি যতই করো, সে বলছে না আমি এ পাপ কাজ করব না, এই বিশ্বাসঘাতকতা কাজ করব না। যাই হোক, তা ঠিক আছে তুমি করবে না তো ঠিক আছে, তা আমার তো পুত্র আছে, আমার বেটা আছে রঘুপতি, আমার বেটা আছে জয়সিংহের সঙ্গে কথোপকথন হবে। তারপরে যে অপ্রধান চরিত্র আছে এরা আবার এদেরকেও উস্কাবে যে চলো তোমরা, বলে আমরা কি ওই রাজার সৈন্যের কাছে কি আমরা আর পারি? তাই এই ব্যাপারে আজকে একটু আলোচনা আছে, জাস্ট এটা দেখব। তো এখানে দেখেন নেপাল বলে একটা লোক পাচ্ছি। নেপাল বলছে কোথায় হে তোমাদের 300 পাঁঠা 101 মহিষ, ঠিক আছে? মানতের কথা বলেছিল, সেই কত 300 পাঁঠা 101 মহিষ। তা এটা ঠাট্টা চলে বলছে, যাই হোক, বলছে একটা টিকটিকি ছেঁড়া নেসটুকু পর্যন্ত দেখবার জো নেই। বলছে একটা কিছুই তো দেখতে পাচ্ছি না, বাসনবাদ্যেও কিছু নাই, কোনো কিছুই নেই, বেকার এখানে এলাম। বলছে এসে আমার শাস্তি হলো। নেপাল তাই বলছে, এই যে একটা টিকটিকি ছেঁড়া নেসটুকু পর্যন্ত দেখবার জন্য, এই লাইনটা একটু ভালো করে মনে রাখবেন, ঠিক আছে?
লাইনগুলো তো মনে রাখতেই হবে। যাই হোক, গণেশ কি বলছে এবার দেখা যাক। গণেশ বলছে, দেখ মন্দিরের সামনে দাঁড়িয়ে অমন করে বলিস নে, মা পাঁটা পায়নি, এবার জেগে হয়তো তোকে মুখে ধরে পুড়বে, ঠিক আছে? এরকম জাস্ট গণেশ যাই হোক এরকম করে একটা মজার ছলে বললো, ঠিক আছে? মায়ের সামনে নিন্দে করিস না, তা এটা বলছিল। যাই হোক, নেক্সট হারু বলছে, কেন গেল বছরে বাচ্চারা সব ছিলে কোথায়? হারু লোকটা একটু মানে অন্য টাইপের আছে, কড়া টাইপের, সে প্রশংসা করছে, বাদ বাকি ওরা তো নিন্দাই করছে। যাই হোক, হারুটা একটু প্রশংসা করছে, ওই যে গেল বছরে ছিলে কোথায় বাচ্চারা তোমরা, আর এই বছরে এসে যত করছো। যখন ব্রত সাঙ্গ করে রানীমা পুজো দিয়েছিল তখন কি তোদের পায়ে কাঁটা ফুটেছিল? তখন একবার দেখে যেতে পারোনি? রক্তে যে গোমতী রাঙা হয়ে গেছে, সেই গোমতী নদীর কথা আমরা লাস্টে দেখবো। এই গোমতী নদীর তীরেই প্রতিমাকে বিসর্জন দেবে। যাই হোক, রঘুপতি তো একটা এখনও সেই সময় আসেনি। যাই হোক, তো রক্তে যে গোমতী রাঙা হয়ে গেছিল, আর অলক্ষণে ব্যাটারে এসেছিল, আর মায়ের খোরক পর্যন্ত বন্ধ হয়ে গেল। বলছে তোদেরকে এক একটা ধরে মার কাছে বলি দিলে আমার মনের খিদে মিটবে। যাই হোক, হারু একটু প্রশংসা করছে, হারু একটু যাই হোক মানে পূর্বের যে মন্দিরের যে সাজসজ্জা বা মন্দিরের যে অনুষ্ঠান, হারু সেটা দেখে খুব মানে খুশি হয়েছে। সেই খুশির জন্য হারু এদের এগেনস্টে প্রতিবাদ করছে। আর একটা চরিত্র পাবো কানু বলছে, আরে ভাই মিছে রাগ করো কেন, আমাদের কি আর বলবার মুখ আছে? তাহলে আর কি এখানে দাঁড়িয়ে ওর কথা শুনি? কানু আবার অন্য কথা বলছে। যাই হোক, হারু বলছে, তা যা বলিস ভাই বলিস, অল্পতেই আমার রাগ হয় সে কথা সত্যি। এটা অপ্যতেই আছে, অপ্যতেই আমার রাগ হয় সে কথা মানে অল্পতেই। সেদিনও ও ব্যক্তি সালা পর্যন্ত বলে উঠেছিল, তার বেশি যদি একটা কথা বলতো কিংবা আমার গায়ে হাত দিত, মায়েরই বলছে তাহলে আমি মানে তাকে মারতাম, এটা হারু বলছে। যাই হোক, নেপাল বলছে, তার চল না দেখি কার হারে কত শক্তি আছে। এই লাইনটা একটু ভালো করে মনে হয়, কার হারে কত শক্তি, যেটাকে বলছে নেপাল। হারু বলছে, তাই না জানিস এখানকার দফাদার আমার মামাতো ভাই। হারুর সম্পর্কে কে হচ্ছে দফাদার? মামাতো ভাই। নেক্সট নেপাল বলছে, তা নিয়ে আয়, তোর মামাকে শুদ্ধ নিয়ে আয় না, তোর দফাদারের দফা নিকেশ করে দি, ঠিক আছে? নেক্সট হারু বলছে, তোমরা সকলেই শুনলে। গণেশ ও কানু বলছে, আরে দূর এইসব বাদ দাও, এখানে হারু গণেশ এই অপ্রধান চরিত্রগুলোর কথোপকথন হচ্ছে, এটা একটু ছাড়লাম, মেনে ঢুকছে। যাই হোক, ক্যারেক্টারগুলো তো নাম জানলে। এবার রঘুপতি, নয়ন রায় ও জয়সিংহ প্রবেশ করছে। রঘুপতি বলছে, মার পরে ভক্তি নাই তব? রাজা বলছে, এই রাজপুরোহিত বলছে। রঘুপতি বলছে, মার পরে ভক্তি নাই তব? নয়ন রায় বলছে, হেন কথা, এরকম কেন কথা? কার সাধ্য বলে মার পথে ভক্তি না? ভক্ত বংশে আমার জন্ম, মোর কোন ভক্ত বংশে মোর জন্ম, আর আমি ভগবান মানে দেবীর প্রতি আমি শ্রদ্ধা করি না বা দেবীর প্রতি আমার ভক্তি নেই, এই কথা আপনি কী করে বলেন? নেক্সট রঘুপতি বলছে, সাধু, তবে তুমি মায়ের সেবক, আমাদেরই লোক। বলছে, খুব ভালো, তুমি তো মায়ের সেবক, তাহলে আমাদেরই লোক, খুব ভালো। রঘুপতি নয়ন রায় প্রশংসা করছে, পরবক্ষণে আবার নিন্দাও করবে। যাই হোক, নয়ন রায় বলছে, প্রভু মাতৃভক্ত যারা আমি তাহাদেরই দাস। বলছে যারা, নয়ন রায় বলছে সেনাপতি নয়ন রায় আমরা সবাই জানি, তা সেনাপতি বলছে যেই মায়ের ভক্তি করে বা মায়ের ভক্ত আমি তারই দাস, তাকেই আমি ভালোবাসি, তারই আমি দাসত্ব স্বীকার করি। রঘুপতি আরও বলছে, সাধু। নেক্সট ভক্তি তবে হোক অক্ষয়, বলছে এই ভক্তি তোমার অক্ষয় হোক, ঠিক আছে? অটুট রোগ, অক্ষয় মানে অটুট থাকুক। ভক্তি তবে বাহু মাঝে করুক সঞ্চার অতি দুর্জয় শকতি, ভক্তি তব তরবারি করুক শানিত, বজ্র সমধিক তাহে আছে তেজ, ভক্তি তব হৃদয়ত করুক বসতি, পদমান সকলের উচ্চ। বলছে তোমার রঘুপতি ওকে আশীর্বাদ করছে যে তোমার এই যে ভক্তি, তোমার ভক্তি থাকুক সবার উচ্চে থাকুক, তোমার ভক্তি তেজ থাকুক, তোমার ভক্তি সবার এই পদমান তোমার উচ্চ হোক, এটা আশীর্বাদ করে ব্রাহ্মণরা, সেরকম একে আশীর্বাদ করছে। যাই হোক, নেক্সট এবার নয়ন রায় বলছে এই যে আশীর্বাদ করলো, যে বলছে ব্রাহ্মণের আশীর্বাদ ব্যর্থ হইবে না। এই লাইনটা একটু ভালো করে মনে রাখবেন, যে ব্রাহ্মণের আশীর্বাদ ব্যর্থ হইবে না। রঘুপতি নয়ন রায় বলল যে যেহেতু একটু আগে আশীর্বাদ করলো, তো বলছে ব্রাহ্মণের আশীর্বাদ কখনো ব্যর্থ হয় না, সবসময় সফলই হয়। রঘুপতি বলছে, শোনো তবে সেনাপতি, তোমার সকল বল করো একত্রিত, মার কাছে নাশ করো মাতৃবিধহীদের। এইবার রঘুপতি আসল পলিটিক্সটা খেললো, এতক্ষণ যেটা পলিটিক্স খেলতে চাইছিল সেটাতেই নেমে পড়লো। রঘুপতি বলছে, এতক্ষণ রঘুপতি নয়ন রায় খুব প্রশংসা করলো, বাহুবা দিল, সাধু করলো, তো এত সম্মান দিল। একটু পরে ওর নিজের চাল চেলে দিল। কি চাল? বললো যে
যারা এই যে পুজোর বাধা দিচ্ছে, যারা এই মাতৃ বিদ্রোহী, তাদেরকে তুমি দমন করো, ঠিক আছে? তোমার যে সকল সৈন্য তাদেরকে একত্রিত করো। নরেন্দ্র বলছে যে আদেশ পাবো, ঠিক আছে। নরেন্দ্র বলছে ঠিক আছে, আপনার আদেশ মানলাম। কি আছে মায়ের শত্রু বলুন তো? রঘুপতি বলছে গোবিন্দ মাণিক্য। নরেন্দ্র বলছে আমাদের মহারাজ? রঘুপতি বলছে লয়, তবে সৈন্যদল আক্রমণ করে তারা। রঘুপতি বলছে তোমার সমস্ত সৈন্যদলকে একত্রিত করে নিয়ে আসো, দিয়ে ওই মহারাজ গোবিন্দ মাণিক্য বেটাকে আক্রমণ করো। যাই হোক, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই লাইনটাকে ভালো করে মনে রাখবেন। নরেন্দ্র বলছে ধিক পাপ পরামর্শ, প্রভু একই পরীক্ষা আমারে। নরেন্দ্র বলছে এ তো এই যে পরামর্শটা দিচ্ছে এর তো পাপ, একই পরীক্ষা নেওয়া হচ্ছে ভগবান আমার কাছে, একই পরীক্ষা হচ্ছে আমার কাছে। এটা যাই হোক নরেন্দ্রই বলছে, এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, রঘুপতি বলছে পরীক্ষায় বটে কার ভিত্ত তুমি, এবার পরীক্ষা হবে তার। বলছে তুমি কার ভিত্ত, তুমি গোবিন্দ মাণিক্যের হবে না রঘুপতির হবে, তুমি আমার না ওর? এবার রঘুপতি বলছে পরীক্ষায় বটে কার ভিত্ত তুমি, এবার পরীক্ষা হবে তার। ছাড়ো চিন্তা ছাড়ো দ্বিধা, কাল নাহি আর, ত্রিপুরেশ্বরী আজ্ঞা হতেছে ধনিত্ব, প্রলয়ের সিংহ সম, ছিন্ন হয়ে গেছে আজি সকল বন্ধন। ত্রিপুরেশ্বরী যে আজ্ঞাটা ধনিত্ব হচ্ছে সব জায়গায় প্রলয়ের মতো, ঠিক আছে, আর সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছে। তুমি জাস্ট এবার তুমি বলো তুমি গোবিন্দ মাণিক্যের না আমার সঙ্গে সাথ দেবে, কার সঙ্গে সাথ দেবে সেটা বলো। নয়নদা এবার বলছে নাই চিন্তা নাই কোনো দ্বিধা, যে পদে রেখেছে দেবী আমি তাহে রয়েছি অটল। দেবী যে পদে আমাকে রেখেছে সেই পদেই রয়েছি অটল। যাই হোক, নেক্সট, নয়নদা বলছে সাধু। নয়নদায় রঘুপতি বলছে সাধু, তাহলে তো খুব ভালো। নয়নদা এবার বলছে আসল কথা, এত আমি নরাধম জননীর সেবকের মাঝে মোর পরে হেন আজ্ঞা কেন? বলছে আমি জননী এত বড় সেবক, তা সত্ত্বেও আমার উপরে এরকম নীচ মানসিকতার আজ্ঞা কেন দিচ্ছেন আপনি? আমি হব বিশ্বাসঘাতক? আমি রাজাকে মেরে আমি বিশ্বাসঘাতকতার পাত্র হব? আপনি দাঁড়ায় আছে বিশ্বমাতা হৃদয়ের বিশ্বাসের পরে, সেই তার অটল আসন। আপনি তো ভাঙিতে বলিবে দেবী আপনির মুখে, তাহলে আজ যাবে রাজা কাল দেবী, মনুষ্যত্ব ভেঙে পড়ে যাবে জীর্ণ ভিত্তি অট্টালিকা। বলছে এই যে রাজা গোবিন্দ মাণিক্য তাকে বিশ্বাস করে, যদি এই কাজটা করে তাহলে কী হবে, মানুষের প্রতি যে বিশ্বাস সেই বিশ্বাসটা ভেঙে যাবে, অট্টালিকার মধ্যে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। তো নয়নদাই বললে এই কাজটা আমার দ্বারা করা সম্ভব না। এবার রঘুপতি যাই হোক বুঝলো। এবার জয়সিংহ প্রবেশ করছে। জয়সিংহ বলছে ধন্য সেনাপতি ধন্য। রঘুপতি বলছে ধন্য বটে তুমি, কিন্তু একই ভ্রান্তি তব। বলছে এরকম ভ্রান্তি তাহলে যে রাজা বিশ্বাসঘাতী জননীর কাছে, তার সাথে বিশ্বাসের বন্ধন কোথায়? যে রাজা কি করছে, দেবী জননীর কাছে বিশ্বাসঘাতকতা বলি দিয়ে প্রথা বন্ধ করছে, এতদিনের সনাতন রীতি বন্ধ করছে, সেই রাজাকে তুমি সেই রাজার সাথে বিশ্বাসের বন্ধন তো রেখে লাভ কি? একটা কোশ্চেন আপনাদেরকে এক্ষুনি করব, যে পারবেন সে উত্তর দেবেন। সনাতন রীতির কথা কোন দৃশ্যে আছে বলেন তো, কে পারবে? চতুর্থ দৃশ্য। চতুর্থ দৃশ্য না, কেউ পারবেন না এটা। দ্বিতীয় দৃশ্য। কে বললেন দ্বিতীয় দৃশ্য? কে বললেন? আমি শিখা। ভেরি গুড, ভেরি গুড, বাহ, শিখা পড়াশোনা ঠিক। চতুর্থ না দ্বিতীয় দৃশ্য, ওটা নোটে আছে, দেখবেন নোটে আছে, ঠিক আছে, গুড, বেশ। নেক্সট, নয়নদাই বলছে শুনুন, উত্তর ভুল হলেও বলবেন, ঠিক আছে, কোনো ভয়ের কিছু না, কোনো মান সম্মানের কিছু না। এখানে যে একটা উত্তর ভুল বললেন মান সম্মান সব চলে গেল তা কিছু নয়, যে ভুল হোক তাও ভালো, এই ভুল বললেন কারেকশন হয়ে গেল কি আছে। নেক্সট, নয়নদাই বলছে কি হইবে মিছে তর্কে বুদ্ধির বিপাকে চাহি না পড়িতে, আমি জানি এক পথ আছে, সেই পথ বিশ্বাসের পথ, সেই সিধে পথ বেয়ে চিরদিন চলে যাবে অবোধ অধম ভিত্তই। নয়নদা বলছে কী দরকার এইসব মিথ্যে তর্ক করে, রাজাকে আমার হত্যা করি কি দরকার, বা এই যে আপনি তর্ক করছেন সৈন্যদল একত্রিত করা, এইসব হ্যাঙ্গামা করি লাভ কি, তর্ক করে লাভ নাই। বলছে আমি আমার একটাই মেন, যে আমি মানুষকে বিশ্বাস করি, সেই বিশ্বাসের পথেই আমি সারা জীবন এগিয়ে যাব। আর কোনো দিন আর এই অধম ভিত্ত যতদিন থাকবে নয়নদাই এই পদে, ততদিন বিশ্বাসের পথেই এগিয়ে যাবে, কোনো দিন কারোর বিশ্বাস ভাঙবে না, ঠিক আছে। তো নয়নদাই যাই হোক, পরবর্তীকালে এই নয়নদাইকেও অবশ্য সেনাপতির পদ থেকে হটতে হবে, একটু পরে দেখবো, যাই হোক দুঃখের বিষয়।
মানে রাজারা তো ব্যাপারটা হলো আদেশ পালন না করলে তো সরাবেই। যাই হোক, জয়সিংহ বলছে চিন্তা কেন দেব, এমনই বিশ্বাস বলে মোরাও করিব কাজ। কারে ভয় প্রভু, সৈন্য বলে কোন কাজ, অস্ত্র কোন ছাড়, যার পরে রয়েছে যে ভার, বলো তার আছে সে কাজের, করিবই মার পূজা, যদি সত্য মায়ের সেবক হয় মোরা। চলো প্রভু বাজায় মায়ের ডঙ্কা, ডেকে আনি পুরবাসীগণে, মন্দিরের দ্বার খুলে দিই, ওরে আয় তোরা আয় আয় আয়, অভয়ার পূজা হবে, নির্ভয়ে আয় রে তোরা মায়ের সন্তান, আয় পুরবাসী। ওরে আয় আয় এই লাইনটা ভালো করে একটু মনে রাখবেন, এই লাইনটা খুব পরীক্ষা কিন্তু আসে এই লাইনটা, ঠিক আছে। তা যাই হোক, এখানে জয়সিংহ বলছে যে বিশ্বাস বলে আর কি হবে, যার যেটা যে পদে আছে, যে যেখানে বিশ্বাস তার সেখানেই থাকুক। একটাই কাজ হলো আমরা সমস্ত পুরবাসী যা আছে, নগরবৃন্দ যারা আছে তাদেরকে ডেকে আনি যে তোরা আইরে অভয়ের পুজো করব, দেবীর পূজা হবে, তোরা নির্ভয়ে, তোরা মায়ের সন্তান, কোনো টেনশন নেই, তোরা চলে আয়। মায়ের ডঙ্কা বাজানোর জন্য বলছে। যাই হোক, তা আমরা যদি সত্যি মায়ের সেবক হয় তবে এই মায়ের আমরা পুজো করব, এটা জয়সিংহ বলছে। যাই হোক, নেক্সট এবার অন্য একটা ক্যারেক্টার পাচ্ছি, অপদান। নেক্সট দেখেন পুরবাসী গানের প্রবেশ, এবার ডাকছে যেহেতু অক্কুর বলছে ওরে আয় রে আয়, সকলে বলছে জয় মা। হারু বলছে, সেই প্রথমে পেলাম হারু, সেই হারু একটু প্রশংসা করছিল। যাই হোক, আয় রে মায়ের সামনে বাহু তুলে নৃত্য করি। এবার হারু বলছে যে মায়ের সামনে চলো সবাই মিলে নাচ গান করি। এবার একটা গান হচ্ছে, এই গানটা এর আগে আমরা গান একটা পেয়েছিলাম, তা আবার গান পাচ্ছি কোন দৃশ্যে, আবার আমরা পাচ্ছি পঞ্চম দৃশ্যে 3/5, ঠিক আছে। গানগুলা মনে রাখতে হবে। যাই হোক, গানের একটা লিস্টও দেখবেন নোটসে আছে, প্রথমের দিকে একবারে কটা গান, কে কোন গান করছে, কোন দৃশ্যে আছে, পুরো লিস্ট করা আছে, তাই এনি কোনো টেনশন নিয়ে দরকার নেই। তারপরে তো নোটসে তো থাকছেই। এই না গানটা মনে রাখবেন যে পরীক্ষা আসে যে এই গানটা কোন পরিচ্ছেদে আছে, এই কোন দৃশ্যে আছে, এরকম কোয়েশ্চেন, গানটা কার, এগুলো আসে কিন্তু পরীক্ষা, মনে রাখতে। উলঙ্গিনী নাচের রণরঙ্গে আমরা নৃত্য করি সঙ্গে, 10 দিক আধার করে মাতিল দিক বসনা, জলে বন্যিশিকা রাঙা রসনা, দেখে মরিবারে ধাইছে পতঙ্গে, কালো কেশ উড়িল আকাশে, রবিসম লুকালো তরাসে, রাঙা রক্ত ধরা ঝরে, কালো অঙ্গে ত্রিভুবন কাপে ভূরঙ্গে। নাচে একটু তারা গানের এইখানে বর্ণনা করছে, গানটা একটু ভালো করে মনে রাখে। গানে অবশ্য অনেক সময় দেয় এই লাইনের পরের লাইনটা কি, তাই এই গানটা মুখস্থ করার দরকার, জাস্ট 3-4 বার করে পড়বেন যাতে বুঝতে পারেন যে এই মানে গানটা এই দৃশ্য থেকে এসছে, ঠিক আছে। পরীক্ষায় উলঙ্গিনী নাচের রণরঙ্গে এটা সবাই পড়বে, কিন্তু এই ভেতরে এইগুলা কেউ পড়বে না, এইগুলা নিচের যে লাইনগুলো কেউ পড়বে না। আর এখান থেকে কোয়েশ্চেনগুলো তুলে ধরা, দেখবেন নেটেও আসে। তা পিএসসিও ওরকম নেট টাইপের অনুসরণ করে, তবে নেটের মতো অত ওরকম কোয়েশ্চেন করে না, সব মানে পাতি কোয়েশ্চেন করে, তো কোনো সময় টাপ করে দিলে রিস্ক হয়ে যাবে। যাই হোক, তারপরে বলছে সকলে বলছে জয় মা। গণেশ বলছে আর ভয় নেই। কানু বলছে ওরে সেই দক্ষিণের মানুষগুলো এখন গেল কোথায়, তারা সব গেল কোথায়। গণেশ বলছে মায়ের ঐশ্বর্য বেটাদের সইল না, তারা ভেগেছে, তারা ভয়ে পালিয়েছে। যাই হোক, হারু বলছে কেবল মায়ের ঐশ্বর্য নয়, আমি তাদের এমন শাসিয়ে দিয়েছি তারা এ মুখো আর হবে না, বুঝলে অক্কুরদা, আমার মামাতো তো ভাই দফাদারের নাম করার মতো তাদের মুখ চুন হয়ে গেল, তারা পালিয়ে গেছে। অক্কুর বলছে আমাদের নিতাই সেদিন তাদের খুব কড়া কড়া দুটো কথা শুনিয়ে দিয়েছিল, ওই যার সেই ছুঁচোপনা মুখ সেই বেটা তেরে উত্তর দিতে এসেছিল। আমাদের নিতাই বললে ওরে তোরা দক্ষিণবঙ্গে দক্ষিণ দেশে থাকিস, তোরা উত্তরে কি জানিস, উত্তর দিতে এসেছিস, উত্তরে জানিস কি। শুনে আমরা হেসে কে কার গায়ে পড়ি, ঠিক আছে। এখানে তাকে শাসন করলে করে এরা শাসন করছে, নিতাই বলেছে যে তোরা দক্ষিণ দেশে থাকিস, তোরা উত্তরে না, এটা ঠিক আছে, তো আমাদের মতো তোদের থাকতে হবে, তা চুপচাপ নাক গলাস নেই কেটে পড়, ঠিক আছে, একটু অধ্যত্ত। যাই হোক, গণেশ বলছে এদিকে ওই ভালো মানুষটি কিন্তু নিতাইয়ের সঙ্গে কথায় আটবার জোনে। হারু বলছে নিতাই আমার পিসি হয়। এই সম্পর্কগুলো একটু মনে রাখতে হবে যে নিতাই তার কে হয়, হারুর পিসি হয়, দফাদার কে হচ্ছে মামাতো ভাই। নেক্সট কানু বলছে শোনো একবার কথা শোনো, নিতাই আবার তোর পিসে হলো কবে। হারু বলছে তোমার আমার সকল কথায় ধরতে আরম্ভ করেছে। আচ্ছা পিসে নয় তো পিসে নয়, তাতে তোমার সুখটা কি হলো, আমার হলো না বলে কি তোমার পিসে হলো, তোমারই পিসে হলো। এই লাইনটা একটু জাস্ট মনে রাখবেন। যাই হোক, অতটা ইম্পর্টেন্ট না। নেক্সট এবার মেন ক্যারেক্টার ঢুকছে, রঘুপতি ও জয়সিংহের প্রবেশ। এখানে একটু ঝামেলা টামেলা হবে। যাই হোক, রঘুপতি ও জয়সিংহের প্রবেশ। রঘুপতি বলছে শুনলাম সৈন্য আসছে, জয়সিংহ
অস্ত্র নিয়ে তুমি এইখানে দাঁড়াও। রঘুপতি তার পুত্রকে বলছে, জয়সিংহ পালিত পুত্র তাকে বলছে তুমি এইখানে দাঁড়াও, তোরা আয়, তোরা এইখানে দাঁড়া, মন্দিরের দ্বার আগলাতে হবে, আমি তোদের অস্ত্র এনে দিচ্ছি। বলছে তোরা এই মন্দিরের দ্বারে দাঁড়া, সৈন্য আসছে, তোদেরকে কী করতে হবে। রঘুপতি বলছে, পরক্ষণে জয়সিংহ বলবে না না সৈন্য আসছে না, যাই হোক রানীর লোক আসছে, মন্দিরে দ্বার আগলাতে হবে, আমি তোদের অস্ত্র এনে দিচ্ছি। বলছে রঘুপতি সেই রাজপুরোহিত সে বারবারই উস্কাচ্ছে সবাইকে, বলছে তোরা এই মন্দিরের সামনে দাঁড়া, তোদেরকে দ্বার রক্ষা করতে হবে, যেহেতু রাজার সৈন্য আসছে, ঠিক আছে, পুজো আমাদের করতেই হবে। যাই হোক, এবার গণেশ বলছে অস্ত্র কেন ঠাকুর? গণেশ প্রথম জিজ্ঞাসা করছে অস্ত্র কেন ঠাকুর? রঘুপতি বলছে মায়ের পূজা বন্ধ করবার জন্য রাজার সৈন্য আসছে। হারু বলছে সৈন্য আসছে প্রভু, তবে আমরা প্রণাম হই। কানু বলছে আমরা কজনা, সৈন্য এলে কি করতে পারবো? কানু বলছে আমরা এই কজনাতে সৈন্য এলে কী করবে, সৈন্য এলে তো আমাদেরকে মেরে মানে কি ধুলিস্যাৎ করে দেবে। হারু বলছে করতে সবাই পারি, হারু বলছে করতে সবাই পারি, কিন্তু সৈন্য এলে এখানে জায়গা হবে কোথায়? লড়াই তো পরের কথা, এখানে দাঁড়াবো কোনখানে? এইটুকু জায়গা মন্দিরে, তার মধ্যে আবার দাঁড়াবো কোথায়? যুদ্ধই বা কোথায় হবে? অক্রুর বলছে তোর কথা রেখে দে, দেখছিস না প্রভু রাগে কাঁপছেন, তা ঠাকুর অনুমতি করেন তো আমাদের দলবল সমস্ত ডেকে নিয়ে আসে। অক্রুর বলছে আমাদের যা দল আছে তাদেরকে সমস্ত ডেকে নিয়ে আসে এই মন্দিরে, এখানে যদি অনুমতি দেন। হারু বলছে সেই ভালো, অমনি আমার মামাতো ভাইকে ডেকে আনি, কিন্তু আর একটু বিলম্ব করা উচিত নয়। সকলে প্রস্থান করলো, অপ্রধান ক্যারেক্টারগুলো চলে গেল। যাই হোক, এবার নেক্সট আসছে রঘুপতি। রঘুপতি বলছে দাঁড়া তোরা করজোরে। জয়সিংহ বলছে যেতে দাও প্রভু। জয়সিংহ এবার সে পালিত পুত্র, সে এবার বলছে যেতে দাও প্রভু, প্রাণ ভয়ে ভীত এরা, বুদ্ধিহীন আগে হতে রয়েছে মরিয়া, আমি আছি মায়ের সৈনিক, এক দেহে সহস্র সৈন্যের বল, অস্ত্র থাক পড়ে, ভীরুদের যেতে দাও। জয়সিংহ এবার যথারীতি বলছে গোবিন্দমাণিক্য রঘুপতিকে বলছে যে ওদেরকে যেতে দাও, বাবাকে বলছে তুমি যেতে দাও, ওরা এমনিতে ভয় পেয়েছে, ওদেরকে যেতে দাও, আমি আছি, আমি এক দেহে মানে আমার যা শক্তি সহস্র সৈন্যদলকে আমি হারাইতে পারবো, ঠিক আছে। তাই এটা একটু মনে রাখবেন, এক দেহে সহস্র সৈন্যের বল, এই লাইনটা বলছে অস্ত্র থাক পরে, ওদের ভীরু ওরা কাপুরুষ, ওদেরকে যেতে দাও। রঘুপতি বলছে সে কাল গিয়েছে, অস্ত্র চাই শুধু ভক্তি নয়। রঘুপতি বলছে এই লাইনটা খুব ইম্পর্ট্যান্ট। রঘুপতি বলছে সে কাল গিয়েছে, অস্ত্র চাই শুধু ভক্তি নয়। জয়সিংহ বলছে, রঘুপতি বলছে যে সেই প্রাচীনকাল এখন ছেড়ে দাও, অস্ত্র ছাড়া যুদ্ধ করলে তুমি হাঁটবে, অস্ত্র দরকার, অস্ত্র ভক্তি নিয়ে কিছু কাজ হবে না, অস্ত্রই মেন, অস্ত্র দ্বারাই এই গোবিন্দমাণিক্যের সৈন্যকে হারানো যাবে। এটা রঘুপতি জয়সিংহকে বলছে। প্রকাশ্যে জয়সিংহ তবে বলি আনো করি পূজা। বলছে জয়সিংহকে বলছে তুমি বলি আনো তবে পুজো করি। জয়সিংহ বলছে নেক্সট দেখুন, জয়সিংহ বলছে সৈন্য নহে প্রভু, জয়সিংহ বলছে সৈন্য নহে প্রভু, আসিছে রানীর পূজা। জয়সিংহ কি বলছে সৈন্য আসছে না। এবার জয়সিংহ সঠিক খবরটা দিল যে ওটা সৈন্য আসছে না, ওটা কি আসছে, রানীর পূজাগণরা আসছে, ঠিক আছে। এবার কি রানীর অনুচর ও পুরবাসীগণের প্রবেশ, ওই রানীর অনুচর আসছে ও পুরবাসী কি বলছে, সকলে বলছে ওরে ভয় নেই, সৈন্য কোথায়, মার পূজা আসছে। হারু বলছে আমরা আছি, খবর পেয়েছি সৈন্যরা শীঘ্র এদিকে আসছে না। এবার অপ্রধান চরিত্র ওরা আবার একটু উস্কাচ্ছে, যাই হোক বলছে আমরা খবর পেলাম যে সৈন্যরা এদিকে আসছে। কানু বলছে ঠাকুর রানীমা পুজো পাঠিয়েছেন। রঘুপতি বলছে জয়সিংহ শীঘ্র পূজার আয়োজন করো। রঘুপতি অর্ডার দিচ্ছে তার পুত্রকে, বলছে শীঘ্র তাড়াতাড়ি পূজার আয়োজন করো। গোবিন্দমাণিক্য এবার পূর্ববাসীগণ নৃত্যগীত হয়েছে, গোবিন্দমাণিক্য প্রবেশ করছে, বলছে গোবিন্দ চলে যাও হেতা হতে, নিয়ে যাও বলি, রঘুপতি শোনো নাই আদেশ আমার। এবার গোবিন্দমাণিক্য রঘুপতিকে বলছে তুমি এখানে বলি কিছু হবে না, তুমি চলে যাও, ঠিক আছে, আমার কথা শুনে। রঘুপতি বলছে শুনি নাই। গোবিন্দমাণিক্য তবে তুমি এ রাজ্যের নও। বলছে তুমি আমার কথা শুনবে না, তো তুমি এ রাজ্যের নয়, যথারীতি বলছে আমার কথা শুনবে না তো বন্দী হও। রঘুপতি বলছে নহি আমি, রঘুপতি বলছে নহি আমি বলছে আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো, বলছি শোনা যাচ্ছে তো আমার কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, ঠিক আছে, ঠিক আছে। গোবিন্দমাণিক্য বলছে তবে তুমি এ রাজ্যের নয়, বলছে তুমি এ রাজে। গোবিন্দমাণিক্য রঘুপতিকে বলছে তুমি এ রাজ্যের নয়, তুমি চলে যাও। নেক্সট রঘুপতি বলছে নহি আমি আছি যেতা, সেতা এলে রাজদণ্ড খসে যায় রাজহস্ত হতে, মুকুট ধুলাই পরে লুটে, কে আছিস আন মার পূজা। রঘুপতি বলছে
আমি যেটা আছি সেটা হলে রাজদণ্ড খসে যায়, রাজহস্ত, রাজার হস্ত থেকে রাজদণ্ড খসে যায়, প্লাস ধুলোই মুকুট গড়াগড়ি দেয়। বলছি কে আছিস, সবাই আয়, রাজার কথা কেউ শুনিস না, তোরা সবাই আয়, মার পুজো করব। গোবিন্দমাণিক্য বলছে এবার যাই হোক, এবার বাদ্য বাজছে, রাজের পুজো হবে, যাই হোক দেবীর পূজা হবে। গোবিন্দমাণিক্য চুপ কর, অনুচরের প্রতি কোথা আছে, সেনাপতি ডেকে আনো। হাই রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘৃত হইল ধর্ম। হাই রঘুপতি, অবশেষে সৈন্য দিয়ে ঘৃত হইল ধর্ম। লজ্জা হয় ডাকিতে সৈনিক দল, বাহুবল দুর্বলতা করাই স্মরণ। গোবিন্দমাণিক্য বলছে অবশেষে রঘুপতি সৈন্য দিয়ে কি ঘৃতে হচ্ছে, লজ্জা হয় ডাকিতে সৈন্যদল, আমার লজ্জা হচ্ছে যে সৈন্যদলকে ডাকতে। নেক্সট আবার রঘুপতি কি বলছে দেখেন, অবিশ্বাসী, এবার ওকে বলছে অবিশ্বাসী, সত্যই কি হয়েছে ধারণা, কলিযুগে ব্রহ্মতেজ গেছে তাই এত দুঃসাহস। বলছে সত্যই কি, রঘুপতি বলছে সত্যই কি ব্রাহ্মণদের তেজ চলে গেছে, এত দুঃসাহস। নেক্সট, যাই না এসে দীপ্ত অনল জ্বলিছে অন্তরে, বলছে সেই আগুনের শিখা আমার হৃদয়ের মধ্যে জ্বলছে। রঘুপতি বলছে সে তোমার সিংহাসনে নিশ্চয় লাগবে, বলছে আমার হৃদয়ে যে আগুনের দীপ্তি শিখা জ্বলছে, ঠিক আছে, আগুনের যে বন্যি শিখা জ্বলছে, সে তোমার সিংহাসনে আঘাত লাগবে। যাই হোক, নতুবা এ মনা নলে ছাই করে পুরাইবে সব শাস্ত্র, সব ব্রহ্মগর্ব, সমস্ত 33 কোটি মিথ্যা। আজ নহে মহারাজ, রাজ অধিরাজ, এই দিন মনে করো আর এক দিন। বলছে নতুবা এই মনা নলে, বলছে আমার নতুবা এই যে মনে যে প্রতিনিয়ত চলছে, সব শাস্ত্র, সব ব্রহ্মগর্ব, সব আমার কী হবে, পুরে ছাড়খাড় হয়ে যাবে। ঠিক আছে, এমন পর্যন্ত 33 কোটি যে বিশ্বাস, সেটাও মিথ্যা হবে। আজ নয় মহারাজ, আজকে নাই, অন্য আর একদিন। যাই হোক, এবার নেক্সট দেখুন, গোবিন্দমাণিক্য বলছে গোবিন্দমাণিক্য বলছে কি দেখেন, সৈন্য লয়ে থাকো হেতা নিষেধ করিতে জীব বলি। গোবিন্দমাণিক্য সবাই রেডি হও, সৈন্য নিয়ে রেডি থাকো, যে জীব বলি কোনো মুহূর্তে হবে না। নয়ন রায় বলছে ওর সেনাপতি, ক্ষমা করো অধম কিং করে, বলছে ক্ষমা করো অধম এই দাসকে ক্ষমা করো। ঠিক আছে, অক্ষম রাজার ভিত্ত দেবতা মন্দিরে, যতদূর যেতে পারে রাজার প্রতাপ, মোর ছায়া সঙ্গে যায়। বলছে অক্ষম রাজার ভিত্ত দেবতা মন্দিরে, বলছে নয়ন রায় কী বলছে, বলছে আমাকে ক্ষমা করো, রাজার প্রতাপ যতদূর যায় ততদূর আমার ছায়াও যায়। চাঁদপাল বলছে থামো সেনাপতি, দ্বীপ শিখা থাকে এক ঠাই, দ্বীপ লোক যায় বহু দূরে, রাজা ইচ্ছা সেটা যাব মোরা। ওর যে দেওয়ান ছিল, দেওয়ানের নাম হলো চাঁদপাল, সবাই জানেন। চাঁদপাল বলছে রাজা যেখানে যাবে, আমাদের রাজা যেখানে যাবে তার সঙ্গে আমরাও যাবো, রাজার ইচ্ছা যা আমাদেরও ইচ্ছাও তাই। চাঁদপাল নিজেও বলছে আমি খুব লাইনটা পরীক্ষা খুব আসে, যে ভীরু ক্ষুদ্র প্রাণী, রাজার আদেশে আমার আদেশ, রাজা যা বলে সেটাই আমি করি, আমি ক্ষুদ্র প্রাণী। যাই হোক, নেক্সট এবার কী বলছে, গোবিন্দমাণিক্য বলছে সেনাপতি মোর আজ্ঞা তোমার বিচারাধীন নয়, ধর্ম লাভ ক্ষতি রহিল আমার, কার্য শুধু তব হাতে। গোবিন্দমাণিক্য বলছে সেনাপতি আমার আজ্ঞা এই যে আমি আজ্ঞা দিচ্ছি, আদেশ দিচ্ছি, তোমার বিচারাধীন নয়, ধর্ম তাতে লাভ হলো না ক্ষতি হলো আমি দেখব না, আমার কার্য আমার হাতে আছে, আমার পাওয়ার আমার হাতে আছে, তোমার শুনতেই হবে। নয়নদা এবার পরক্ষণে বলছে এ কথা হৃদয় নাহি মানে, বলছে তো আপনার এই কথা আমার হৃদয়, আমার যে মন, এই লাইনটা একটু মনে রাখবেন, যে এ কথা, এই যে আপনার যে কথা, এই কথা আমার মন মানছে না। মহারাজ বলছে ভিত্ত বটে, নয়নদা বলছে মহারাজ ভিত্ত বটে, তবুও মানুষ আমি। মহারাজ আপনার আমি চাকর হতে পারি, কিন্তু তবু তো মানুষ আমি। আছে বুদ্ধি, আছে ধর্ম, আছে প্রভু, আছেন দেবতা। এই লাইনটা এর উক্তিটা খুব ইম্পর্টেন্ট আছে। বলছে আমার বুদ্ধি আছে, আমার ধর্ম আছে, আমার প্রভু আছে, আমার দেবতা আছে, সব কিছু আছে, তাও কিন্তু আমার কি সবার উপরে আমি মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কেউ নাই। এই লাইনটার মতোই, যাই সে চণ্ডীদাস বলেছিল সেরকমই। তো বলছে সবার উপরে মানুষ আছে, ঠিক আছে, সবার উপরে আমি মানুষ, আর আমার এই হৃদয়ে এই কথা মানছে না। গোবিন্দমাণিক্য তবে ফেলো অস্ত্র তব, চাঁদপাল তুমি হলে সেনাপতি, 2 পদ রহিল তোমার, সাবধানে সৈন্য লয়ে মন্দিরে করিবে রক্ষা। হঠাৎ করে এবার কী করলো, সেনাপতি বানিয়ে দিল, দেওয়ান থেকে সে হয়ে গেল সেনাপতি। বলে তুমি 2 পদই সামলাবে। আর নয়ন রায় আজ থেকে সেনাপতি, বলছে তুমি অস্ত্র ফেললা, তোমাকে আমি সেনাপতি করবো না, আজ থেকে দেওয়ানকে বলে দিল তুমি 2টোই সামলাবে পদ। একটা আমাদের রাজ্যে কী হয়, চিফ মিনিস্টার কী হয় বা প্রাইম মিনিস্টারকে একজনের 2টো করে পদ সামলায়, আগেকার দিনেও সেরকম।
মানে কেউ বিরোধ যাচ্ছে, বলছে যাও তোমাকে পদটা দিয়ে দিলাম, ঠিক আছে, তুমি দুটো পদ সামলাও, এরকম আছে। যাই হোক, তা গোবিন্দমাণিক্য কী করলো, চাঁদপাল যে দেওয়ান ছিল সে বেটাকে কী করে দিল, সেনাপতি করে দিল, বললো তুমি দুটো পদই সামলাও, দেওয়ানিও সামলাবা প্লাস আবার সেনাপতি পদও। তো এটা কোন সময় চাঁদপালকে সেনাপতি পদ দিয়েছিল সেটা একটু ভালো করে মনে রাখতে, কোন দৃশ্যে, লাস্ট দৃশ্যে একটু জাস্ট মনে রাখবেন। নেক্সট চাঁদপাল বলছে যে আদেশ মহারাজ। চাঁদপাল বলে ঠিক আছে মহারাজ, কোনো ব্যাপার নয়, আমি পালন করব অবশ্যই। গোবিন্দমাণিক্য বলছে, এবার দেখেন, নয়ন তোমার অস্ত্র দাও চাঁদপালের। নয়ন রায়কে বলছে, নয়ন রায় তোমার অস্ত্র চাঁদপালকে দিয়ে দাও। নয়ন রায় বলছে চাঁদপালে, কেন মহারাজ? চাঁদপালে বলছে, কেন মহারাজ? এ অস্ত্র তোমার পূর্ব রাজ পিতামহ দিয়েছেন আমাদের পিতামহ। নয়ন রায় বলছে, এ অস্ত্র তোমার যে রাজ পিতামহ ছিল তারা আমাদেরকে দিয়েছে অস্ত্র, ফিরে নিতে চাও যদি তবে তুমি লাও, যদি তুমি অস্ত্র নিতে চাও ফিরে নিতে, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, তুমি নিয়ে নাও, কোনো ব্যাপার নেই। স্বর্গ মনে রাখবে, এবার নয়ন রায় বলছে মনে রাখবে, স্বর্গে আছো তোমরা হে পিতামহ, সাক্ষী থাকো এতদিন যে রাজবিশ্বাস পালিয়াছি বহু যত্নে, শাকনিকের পুণ্য অগ্নিসম, যার ধন তারই হাতে ফিরে দিনু আজ কলঙ্কবিহীন। এবার নয়ন রায় বলছে আমার এবার কি হয়েছে, তার পিতামহরা তাকে এই অস্ত্র দিয়েছিল, আজকে কি করলো আজকে সেই অস্ত্র ফিরিয়ে দিচ্ছে, বলছে আমি কোনো রকম কলঙ্ক নিচ্ছি না, আর কি আমি রাজবিশ্বাস পালছি, এতদিন পালন করলাম বহু যত্ন করে, আজকে আমি পারবো না, তাই আমি কি এই অস্ত্র চাঁদপাল দেওয়ানের হাতে দিয়ে দিচ্ছি। নেক্সট, এবার চাঁদপালও তো সেরকম লোক, যাই হোক, চাঁদপাল বলছে কথা আছে ভাই। নয়ন রায় বলছে ধিক্কার জানা, চুপ কর বেটা, চুপ করো, মহারাজ বিদায় হলেন। নয়ন রায় বলছে চুপ করো বেটা, মহারাজ বিদায় হলেন। এবার সে প্রস্থান করে। গোবিন্দমাণিক্য বলছে, ক্ষুদ্র স্নেহনায় রাজকাজে দেবতার কার্যভার তুচ্ছ মানবের পরে হাই কি কঠিন। গোবিন্দমাণিক্য বলছে ক্ষুদ্র স্নেহনায় রাজকাজে, বলছে গোবিন্দমাণিক্য বলছে একটু স্নেহ মমতা ভালোবাসাও তাদের রাজকাজে নাই, বলছে দেবতার কার্যভার তুচ্ছ মানবের পরে হাই কি কঠিন। দেবতার যে কার্যভার সামান্য, সেটাও তারা সামলাতে পারে না, তাদের কাছে তুচ্ছ মনে হয় এটা, এইটুকু কাজ তারা করতে পারে না। মানে ক্ষুদ্র স্নেহ নয় এই যে রাজার কর্তব্য পালন করবে বা রাজ যে কার্য আছে সেগুলো তারা যথাযথ পালন করবে, সে প্রতিও তাদের একটু ভক্তি শ্রদ্ধা স্নেহ কিছু নাই। রাজা দুঃখ করে এটা বলছে। যাই হোক, এই লাইনটা একটু ইম্পর্টেন্ট মনে রাখবেন। রঘুপতি বলছে দেখেন, এমনি করিয়া ব্রহ্মসাপ ফলে বিশ্বাসী হৃদয় ক্রমে দূরে যায়, ভেঙে যায় দাঁড়াবার স্থান। এবার রঘুপতি বলছে এমনি করে কি ব্রহ্মসাপ ফলে বিশ্বাসী যারা মানুষ তারা দূরে চলে যায় আর ভেঙে যায় দাঁড়াবার স্থান। নেক্সট, জয়সিংহ বেটা প্রবেশ করছে, তার পুত্র এবার প্রবেশ করছে, দেখা যাক কি বলছে। জয়সিংহ বলছে আয়োজন হয়েছে পূজার, প্রস্তুত রয়েছে বলি। জয়সিংহ যথারীতি বলছে সব কিছু রেডি হয়ে গেছে, বলি চলুক। রাজা যে আছে ওটা এবার দেখেন। গোবিন্দমাণিক্য বলি কার তরে? জয়সিংহ বলছে মহারাজ তুমি হেতা, তবে শোনো নিবেদন, একটু নিবেদন করছি, একান্ত মিনতি, যুগল চরণতলে, আপনার চরণতলে মিনতি করছি, প্রভু ফিরে লাও তব গর্বিত আদেশ। বলছে জয়সিংহ রাজাকে বলছে আপনি এই যে আদেশ করেছেন এই আদেশ ফিরিয়ে নেন, আপনাকে রিকোয়েস্ট করছে, ঠিক আছে। নেক্সট, মানব হইয়া দাঁড়ায়ন দেবীর, মানব হইয়া, হ্যাঁ বলুন। এখানে একটা কথা বলি আমি আপনাকে, প্রথমে যখন অপর্ণা এলো কাঁদতে কাঁদতে, তখন তো জয়সিংহ প্রথমে তো মানে বলির প্রতি একটা দ্বিধাগ্রস্ত ব্যাপার বা বলিটা ঠিক নয় এই বিষয়টা এসেছিল। তাহলে জয়সিংহের চরিত্রটা এখানটাতেই আমার কেমন একটা লাগছে, মানে প্রথমে তো সে ধরুন বলিটাকে খুব একটা সমর্থন করছে না, কিন্তু তারপরে সে আবার রাজাকে অনুরোধ করছে বলিটাকে বন্ধ করতে, তারপর নাটকের শেষে তো দেখবো জয়সিংহই প্রাণ দিয়ে দেবে। মানে এখানে চরিত্রটা ঠিক, জয়সিংহের চরিত্রটা ঠিক বোঝা যাচ্ছে না। না, জয়সিংহের ব্যাপারটা হলো কিছুই না। জয়সিংহ মানে এই যে ওইখানে মনে আছে সেই বলেছিল, বলছে পূর্ণ শশী হলো আমার, পূর্ণচন্দ্র হলো আমার বাবা, আর পূর্ণ শশী হলো গোবিন্দ। আসলে আসলে আমি একটু বলেছিলাম এর আগের দিন মহাভারতের কাহিনী, এই যে কর্ণ নিজেও জানছে যে আমি এটা কি আমি দুর্যোধনের সাথ দিচ্ছি, মানে আমি পাপ করছি, কি করব, আমাকে কি করবে দুর্যোধন যে সম্মান দিয়েছিল আমাকে, সেই সম্মান তো আমাকে কেউ দেয়নি, আমাকে সবাই তিরস্কার করে সভা থেকে তাড়িয়ে দিয়েছিল।
তা কি করবে, কর্ণ সেই দুর্যোধন সাথ দিয়েছে, তাকে রাজা করেছে, তা সম্মান দিয়েছে, তার জন্যই বলেছিল যে যা বলবে দুর্যোধন আমি তাই করব। এক্ষেত্রেও তো সেই রঘুপতি কিছু করার নাই, রঘুপতি কী করছে, তাকে পালন করেছে, ছোটোবেলা থেকে মানুষ করেছে, তার বাবা নাই বলে মানুষ করেছে, তা সেই প্রতিদানটা দিচ্ছে। এবার লাস্ট মুহূর্তে যখন বলবে যে তুমি হত্যা করে দাও, তোমার একে গোবিন্দ বলছে না আমি তা পারবো না, তোমার তো রাজ রক্ত দরকার, তা আমি নিজেকে হত্যা করে দেবে। এটাই জাস্ট ওর পিতার আদেশটাকে পালন করছে, কিন্তু মনে মনে সে দগ্ধ হচ্ছে প্রতিনিয়ত। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। তা নেক্সট এবার আসছি, দেখেন জয়সিংহ বলছে মহারাজ তুমি, হ্যাঁ যাই হোক, মানব হইয়া দাঁড়ায়ও না দেবীরে আচ্ছন্ন করি, বলছে তুমি মানব হয়ে দেবীর এই যে আদর্শটাকে তুমি অবজ্ঞা করো না, ঠিক আছে, তুমি এখানে ছেড়ে দাও, আমরা বলি দিই। যাই হোক, রঘুপতি বলছে জয়সিংহ ওঠো ওঠো, চরণে পতিত কার কাছে, বলছে জয়সিংহ বলছে, রঘুপতি বলছে জয়সিংহ ওঠো ওঠো, চরণে পতিত কার কাছে, বলছে তুমি কার চরণ তলে তুমি পতিত হচ্ছ, কাকে তুমি রিকোয়েস্ট করছো? এবার রঘুপতি বলছে নেক্সট, আমি যার গুরু এ সংসারে এই পদতলে তার একমাত্র স্থান, আমি যার গুরু এ সংসারে এই পদতলে তার একমাত্র স্থান, মুড়ো ফিরে দেখো, গুরুর চরণ ধরে ক্ষমা ভিক্ষা করো, রাজার আদেশ নিয়ে করিব দেবীর পূজা, করাল কালিকা এত কি হয়েছে তোর অধঃপাত, থাক পূজা থাক বলি, দেখিব রাজার দর্প কতদিন থাকে, চলে এসো জয়সিংহ। এবার তার বাবা যাই হোক বলছে তোমাকে এত রাজার পদধূলি নিয়ে এত রিকোয়েস্ট করে এত তাকে পা ধরতে হবে না, তুমি একমাত্র গুরু চরণেই কী করবা, পা ধরবা, ভিক্ষা করার দরকার নেই এত পুজোর জন্য। কতদিন চলে এই মানে কি রাজার এই যে তেজ, রাজার যে অধ্যত্ত দর্প কতদিন চলতে থাকে আমরা দেখছি। ঠিক আছে, আর যত অধঃপথে যাচ্ছে যাক, ঠিক আছে, উচ্ছন্নে যাও বলেছিল। যাই হোক রঘুপতি লাস্টে দেখুন গোবিন্দ মাণিক্য বলছে এ সংসারে বিনয় কোথায়, বলছে এ সংসারে মানুষের মধ্যে মানবিকতা বিনয় কোথায় গেল, মহাদেবী যারা করে বিচরণ তব পদতলে, তারাও সেখিনি হাই কত ক্ষুদ্র তারা, মহাদেবী যারা করে বিচরণ তব পদতলে, বলছে আমার পদতলের নিচে যারা থাকে তারাও সেখিনি কত ক্ষুদ্র তারা, হরণ করিয়া লয়ে তোমার মহিমা, আপনার দেহে ভয়ে এত অহংকার, হরণ করিয়া লয়ে তোমার মহিমা, তোমার দেবী তোমার যে মহিমা সেটা পর্যন্ত হরণ করে নেয়, বলছে তাদের এত অহংকার আর এত তেজ তাদের দেহে। এটা গোবিন্দ মাণিক্য দেবীকে উদ্দেশ্য করে বলছে। তো এইখানে আমাদের প্রথম অঙ্ক কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এটুকু বোঝা গেল প্রত্যেকের? প্রথম অঙ্ক 1 নম্বর অঙ্কটা, প্রথম অঙ্কটা, হ্যাঁ প্রথম অঙ্কে 5টা দৃশ্য আছে, পরের দিন যেন 5টা দৃশ্য ভালো করে প্রত্যেকের কাছে যেন পাই। ঠিক আছে, শুনবেন টেক্সটটা আর রেকর্ডিংটা বারবার শুনবেন। এবার একটা কথা বলার ছিল, বলছি বনলতা সেন কবিতাটায় আবার থাকবেন, আমি অন্য কবিতা দেবো, এটা বলেন। স্যার অন্য কবিতা দিন, বনলতা সেনটা তো পড়া হয়ে গেছে পুরো সমগ্রটা। বলছি সমগ্র হয়ে গেছে তো, সবারই মুখস্থ তো? বনলতা সেন তো সমগ্র হয়ে গেছে। বেশ ঠিক আছে, ওকে। অন্য একটা পড়তে যাওয়ার পরে মাঝখানে আপনি যেমন ধরেন না বনলতা সেনের ফার্স্ট প্যারা সেকেন্ড প্যারা, সেরকম ভাবে ধরতে পারেন, তাহলে বনলতা সেনটাও রিভিশন হয়ে যাবে, নতুন একটা পড়াও হয়ে যাবে আমাদের। বেশ ঠিক আছে, নতুন আবার একটা কবিতা আমি জানিয়ে দেবো। ঠিক আছে, ওকে ঠিক আছে, ঠিক আছে। কারো কিছু যদি বলার থাকে তো বলুন, নাহলে আজকে এখানেই ক্লাস শেষ করুন। আরেকটু বলি, পড়াগুলো কমপ্লিট করে রাখুন, কারণ অসুবিধা আপনাদেরই হবে। ঠিক আছে, আরেকটু বলি, আমি এই দিনকে মক টেস্টে দেখবেন এগুলো সব ইনক্লুড আছে, 1 থেকে 21 পর্যন্ত পরিচ্ছেদ, পুরো কৃষ্ণকান্তর উইলে উপন্যাসের পুরো প্রথম অধ্যায়টা, প্রথম খণ্ডটা দেওয়া হয়েছে, পারলে এখন থেকে পড়ুন। ঠিক আছে, ওটা কমপ্লিট করুন, কারণ রবিবারে যে মক টেস্ট হয়ে যাবে, নাহলে আপনাদের সমস্যা হয়ে যাবে। ঠিক আছে, আর একটা মান্থলি টেস্ট নেব 30 মার্কের, ওটা নেব এই রবিবারে জানিয়ে দেবো। ঠিক আছে, কবে নেব এই রবিবারে জানিয়ে দেবো, মান্থলি টেস্টটা 30 মার্কের। ঠিক আছে, আর একটা বলার ছিল, বলছি আপনারা কেমন করে মক টেস্ট দিতে, এই যে আমি পুরো নিচ্ছি, এতে কি কারো কোনো অসুবিধা হচ্ছে মক টেস্ট বলেন তো? এই যে আমি পুরো নিচ্ছি, মানে মক টেস্ট মানে সব, মানে অল যা পড়াচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত সব নিচ্ছি, কারো কোনো অসুবিধা হচ্ছে কি এইভাবে মক টেস্ট নিলে? না স্যার, রিভিশন হয়ে যাচ্ছে, এটাই ভালো। এইটাই ভালো, ওটাই বলছি, কারণ যত দেখবেন পূর্বে পড়া ছাড়তে থাকবেন তত ভুলে যাবেন, তা পূর্বে পড়া যত পড়বেন তত মনে থাকবে। আর আপনাদের তো জাস্ট কী করতে হচ্ছে, বারবার বলছি, টেক্সট পড়বেন তারপর নোটস পড়ে নেবেন, এইটুকু তো কাজ।
জাস্ট প্রতিদিন কেউ যদি পিএসসির জন্য 2 ঘন্টা দেয় না, তাও তার হয়ে যাবে। 2 ঘন্টা, বেশি না। প্রতিদিন আমার পড়াগুলো করলেই তো হয়ে গেল। আমি তো 6 মাসের সিলেবাস কমপ্লিট করে দেবো বলছি তো। 6 মাসের সিলেবাস কমপ্লিট, আর 2 মাস প্র্যাকটিস করাবো, ঠিক আছে? 2 মাস মতো ওই ফুল মক টেস্ট, ওই 90-70 নম্বরে মক টেস্ট করাবো ফুল 2 মাস, আর পড়াগুলো রিভিশন করাবো, হয়ে গেল। ভালোভাবে সব হয়ে যাবে। আমি যেরকমভাবে এগিয়ে যাচ্ছি আপনাদেরকেও সেইভাবে এগিয়ে যেতে হবে, জাস্ট আমাকে ধরে রাখতে হবে। ওই 1 সপ্তাহ পড়া গ্যাপ থেকে গেল পুজোর জন্য, বা এখানে ঘুরতে চলে গেলাম, তাহলে কিন্তু আর আপনারা পিছিয়ে পড়বেন। অনেকে নাটকে আজকে পড়া ধরছি, অনেকে বলছে স্যার আজকে হয়নি, অনেকে পিছিয়ে আছে। তো ওরকম পিছিয়ে থাকলে কিন্তু আর এগিয়ে যেতে পারবেন না। তা ওই পারলে, এই যে টাইম আছে আজকে, পারলে আমি একটু পড়াতাম ওই নাটকটা আর একটু বেশি, কারণ পড়ালাম না, অনেকেই পড়া পাচ্ছেন না। তা দেখছি থাক, বেশি পড়ি লাভ নাই। প্রথম অঙ্কের পুরো দৃশ্যটা তাহলে থাকলো। আর পরের দিনকে, পরের সপ্তাহে বলি মেঘনাদ বধ কাব্যটা একটু শুরু করব, ঠিক আছে? নাটক আর কাব্যটা চলবে, একটু চাপ নিতেই হবে, কিছু করার নাই। আমার 6 মাসের সিলেবাস কমপ্লিট তো করতে হবে না। বেশ, কারো যদি কিছু বলার থেকে তো বলুন, নাহলে এখানেই শেষ করবো ক্লাস। কারো কিছু আমার এখানে একটা কথা জিজ্ঞেস করার আছে, বলছি স্যার সব টেক্সট গুলো কি এখনই প্রিন্ট আউট করে বার করে নেবো? মানে আমি অ্যাপ থেকেই পড়ছি, এবার যদি বাই চান্স কোথাও কোনো চেঞ্জ হয়, সেখানে আমি প্রিন্ট আউট বার করিনি। না, প্রিন্ট আউট করতেও পারেন, না করতে পারেন, আর সিলেবাস চেঞ্জ হবে না, ওই সিলেবাসই থাকবে। সিলেবাস সবাই কি প্রিন্ট আউট বার করে নিয়েছে? কারণ আমাদের কৃষ্ণকান্তের ওই পাঠ্যাংশ ছিল কল্যাণী ইউনিভার্সিটির, আর তো বেশিরভাগ জিনিসই তো নতুন, তাহলে সবাই কি প্রিন্ট আউট বার করে নিয়েছে নাকি অ্যাপ থেকেই করছে? আমি সবার থেকে একটু জানতে চাইছিলাম। সবাই বলেন কি করছে। না না, আমি প্রিন্ট আউট বের করে নিয়েছি। আমি আমার ওই চোখে একটু প্রবলেম আছে, আমি প্রিন্ট আউটই পড়ি। আচ্ছা, বেশ, নেক্সট দিন 20 বছর পরে কবিতার কলাইন দেবো বলেন? 6 লাইন তাহলে থাকুক নাকি? অল্প অল্প করে হোক, বেশি হলে চাপ হয়ে যাবে। 6 লাইন থাকলো 20 বছর পরে, 6 লাইন, 20 বছর পরে কবিতাটা 6 লাইন, ঠিক আছে? বেশ, বলে দিলাম কবিতার 6 লাইন ঝেড়ে মুখস্থ স্যার করবেন। ওই টেক্সটটা দিয়ে দেবেন তো অ্যাপে? ও তো দেওয়া আছে তো অ্যাপে, প্লাস ওই, হ্যাঁ পুরো মানে বনলতা সেন কবিতা পুরো PDF দিয়ে দিয়েছে। 5টা পোর্শন সবগুলোই দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে, হ্যাঁ। আমি যা যা পড়াচ্ছি সব দেওয়া আছে। এর পরের দিনকে মেঘনাদ বধ কাব্যটা আপলোড করব, আজকে রাতে হয়তো আপলোড করে দেবো, কারণ নেক্সট উইকে মেঘনাদ বধে ঢুকবো, নেক্সট মঙ্গলবারে। আজকে আমি আপলোড করে দেবো মেঘনাদ বধটা, পুরোটা একবারে দিয়ে দেবো আপনাদেরকে, ঠিক আছে? বেশ, আর কারো কিছু কোয়েশ্চেন, আর কিছু বলার আছে? আর কিছু নেই তো? তাহলে এখানেই ক্লাস আজকে শেষ করলাম। ওকে।